কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, কত আন্দোলন, কি একটা অবস্থা, কতদিন ছুটি পাই না, কত কিছু, তাই না? আর সমস্যা সবারই একই, কতদিন ছুটি পাই না। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটি উত্তম প্রতিদান ভেবেছি, মানে আল্লাহ উপরে ইনশাআল্লাহ আমরা নিজের একটা উত্তম প্রতিদানের কথা ভেবেছি, এটা দিয়ে আজকে ক্লাস আমরা শুরু করি। নরমালি হচ্ছে গভর্নমেন্ট থেকেও নির্দেশনা বলেন বা পার্সপেক্টিভ গত ভাবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ধরেন গভর্নমেন্টের কথা 3 দিনের থেকে 4 দিন, যেহেতু রমজানের এই 3 দিন বুঝে যাবেন, ঈদটা তো কবে হবে এটা তো জানতে হবে, তাই না? 12 অথবা 13, 12 না 13 হবে এটা তো আমরা শিওর না। তো যার ফলে কি, যে আসলে স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা আমাদের কাছ থেকে যেটা সরকারি নির্দেশনা যে 3 দিন ছুটি, সে জায়গায় 4 দিন হবে আর কি। মানে দেখা যাচ্ছে যে 12-13 মানে 13 তারিখে অথবা 14 তারিখে তো ঈদ, তো 12-13-14-15 এই 4 দিন ছুটি থাকবে, আমরা মোটামুটি একেবারে নিশ্চিত। শনি সোম বুধের যারা ব্যাচ তারা খুব লাকি, যারা আমি গত ক্লাসে বলেছিলাম সামহাউ ছুটিটা শুরু তাদেরকে দিয়ে, মানে তাদের ক্লাসের পরের দিন এমনিতেও ছুটি, মানে রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচেরা কিছুটা একটু আনলাকি হতে পারছে। তো স্বাভাবিকভাবে আমরা তারপরে এটাকে আমি আপনাদেরকে নিয়ে ভেবেছি, এবং আপনাদের এই আন্দোলন হুঙ্কার আমার মনে আওয়াজ সৃষ্টি করেছে, আমি আপনাদেরই দলে আছি। আমরা এটা একটা অল্টারনেটিভ ওয়ে আমি ব্যবস্থাটা ভাববো যে কিভাবে কি করে। প্রথম বিষয় হলো যে আপনি লকডাউনের কারণে কেউ কোথাও আসলে যেতে পারছেন না, যে শান্তি করতে পারছেন না। আপনারা কি কেউ কোথাও যেতে পারছেন বাসা ছাড়া? বাসাতে একটু আরামায়েশ কে যেতে পারছেন? মোস্তফা সাহেব কোথায় যেতে পারছেন আপনি? অফিস যাই, বাজার যাই। ও আচ্ছা, না না না, আমরা বলছি যে মানে এই ছুটিতে, লকডাউনের যে ছুটিতে আমরা কোথাও যেতে পারছি কি, যে ছুটিটা আমরা পাবো, যে ঈদের আমরা কিন্তু কোথাও যেতে পারছি না। তো স্বাভাবিকভাবে আমি একটা জিনিস আপনাদের জন্য উইন উইন সিচুয়েশন বলেছি, সেটা হচ্ছে কি, ঈদের ছুটিটাকে আমরা খুব বেশি প্রলং করবো না। মানে জিনিসটা হচ্ছে যে 4 দিন ছুটি তো অবশ্যই থাকবে, তো আমরা জিনিসটাকে হয়তো বা টেনে টুনে সামহাও আমরা দেখবো যে আমরা আসলে কিভাবে, অথবা ছুটির মার কাছে আমরা 4 দিনের জায়গায় বেশি পেয়ে যেতে পারি, 5 দিন পেয়ে যেতে পারি। কিন্তু আমি আপনাদের জন্য ভেবে রেখেছি লকডাউনটা যখন খুলে যাবে তখন আমরা একটু আপনাদেরকে রিল্যাক্স দেবো, একটা সময় কিছুদিন ক্লাস করার, যাতে ওই সময় মানে লকডাউন থাকবে না, কোনো কিছু থাকবে না, আপনারা যাতে মুভ করতে পারেন। বুঝতে পারছি কি? মানে এখন তো আসলে ছুটি পেয়ে কিছু করা যাচ্ছে না। এটা কি স্যার আফটার কোর্স? আফটার কোর্স না, এটা আমরা ইনশাআল্লাহ আমরা এই মাসে পারবো কিনা তা তো আমরা জানি না, কিন্তু মানে এন্ড অফ দা মান্থ বলতে আমাদের যখন ধরেন আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা এটাকে প্রোভাইড করব। স্যার একবার কোরবানি ঈদে দিয়ে যান স্যার এটা। না, কোরবানি ঈদের আগে তো আপনাদের কি বলেন আপনারা এসব? কোরবানি ঈদের তো আপনাদের কোর্সই শেষ হয়ে যাবে তার আগে, হ্যাঁ? তখন আপনার ছুটি দিলেই কি না দিলেই কি, তাই না? কি একটা অদ্ভুত। আর যাই হোক, আমরা এটাকে সবাই কিন্তু এখনই ছুটি, মানে ঈদই ছুটি যাচ্ছে স্যার, এই কথাই খান, বোঝায় আর কি। সমস্যা নাই, যদি 2-4 জায়গায় ঝামেলা থাকে আপনাকে আমি পাকড়াও করবো ক্লাস শেষে, হ্যাঁ? আপনি উত্তেজনা ছাড়াচ্ছেন, এগেইনস্ট দাবি করে তুলতেছেন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। শুন ভাই, 18 দিন চাইতে হইতো, তাহলে বোধহয় একটু বাড়তো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে লাস্টে এমন দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে যেত, কোনো ছুটি পাওয়া যেত না। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি প্রথমে আপনাদের কয়েকজন যেহেতু এখানে আছেন, জাস্ট একটা জিনিস, ক্লাসের শুরুতে শেষের দিকে যে খুব তাড়াহুড়ো থাকে তখন অন্য কোনো আলোচনা করতে ইচ্ছা করে না। স্বাভাবিকভাবেই হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। দেখছেন কতজন এই দেখছেন সাপলাও আন্দোলনে শরীক হয়ে যাচ্ছে, এটা এভরিওয়ানে করে দিচ্ছে ছুটি চাই, হায় হায়। সবাই আপনাকেও দেখতে পান, আপনারা সব চোখ বন্ধ করেন, ঠিক আছে? আপনাকে এই মেসেজটা দেখেন না, হ্যাঁ কি বলছে সব। আচ্ছা শুনেন, আমাদের প্রথম একটা সেটা হচ্ছে যে আপনাদের দাবি মেনে নিয়ে প্রথম আমরা একটা ছুটি দিতে চাই, সেটা হচ্ছে আগামী রবিবার আমরা ছুটি দিতে চাই, ঠিক আছে? তো দেখেন এই যে ছুটি চায়ের আবার মানে কত এখন প্রতিবাদও আসতেছে, দেখছেন দল কত ভারী, নো নিড ভ্যাকেশন। এখানে যদি অ্যাংরি রিঅ্যাক্টের অপশন থাকতো কতজন যে অ্যাংরি রিঅ্যাক্ট দিত। আর যাই হোক, আমরা এটাতে যাচ্ছি না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের রবিবারে, আমাদের সোমবারে তো ইফ আই এম নট রং 27 রমজানের ছুটিটা সোমবারে পড়েছে না? জি। তার মানে আমাদের তো আসলে সোমবার রাতে আমাদের ক্লাস করতে কোনো প্রবলেম নাই, আমাদের প্রবলেম হচ্ছে রবিবার রাতে ক্লাস করতে, ঠিক কি না? রবিবার রাত আমরা কোনোভাবেও ক্লাস রাখবো না, এটার ব্যাপারে একদম কোম্পানি সহ আমরা বদ্ধপরিকর।
যে রবিবার রাতে কোনোভাবে আমরা ক্লাস রাখবো না। কিন্তু আমরা যাতে পিছিয়েও না যাই এটার জন্য আমরা একটা অল্টারনেটিভ প্ল্যান ডেভেলপ করেছি, ঠিক আছে? যে অল্টারনেটিভ একটা প্ল্যান ডেভেলপ ইন আ সেন্স যে আমরা যদি শুক্রবার রাতে ক্লাস করি, জাস্ট এক্সাম্পল, তাহলে রোববারে আমাদের ক্লাস হবে না, তারপর আমাদের মঙ্গলবারে ক্লাস হবে। আমার খাতাগুলো আছে তো এখান থেকে। সর্বনাশ, সর্বনাশ কি একটা অবস্থা, আওয়াজ প্লিজ। মানে আমরা বলছি আগামীকাল আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা রোববার রাতের ক্লাসটাকে স্কিপ করি। না ভাইয়া, কালকে তো বেজোর রাত, প্লিজ প্লিজ, কালকে বেজোর রাত। না না না, কালকে বেজোর রাত, কালকেও তো শবে বরাত স্যার, কালকেও তো শবে বরাত। জি স্যার, শবে বরাত, শবে বন্ধ শনিবারে শবে বরাত কদর শিওর হচ্ছে না, কিন্তু ছুটি চাই। শনিবার দিলে কেমন হয়? না না না, কালকে ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ। আচ্ছা বুঝতে পারছি কোন বিপদে বললাম। আচ্ছা আরে শুনেন, তাহলে তো শনিবার বলতে হ্যাঁ, তাহলে ব্যাপারটা হলো সোমবারে তো আবার ইয়া থাকে না সোমবারে। আচ্ছা আমাদের কেমন হয় মানে মঙ্গলবারে, আচ্ছা বিপুল সাহেবের মনে ব্যাকগ্রাউন্ড নয় আছে, আমরা তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারি কিনা, শনিবারে তো আসলে পসিবল হয় না বুঝছেন, তো সেক্ষেত্রে আমরা জাস্ট কারণ ওই আমি চাচ্ছি ওই দিনটা থেকে একদম সম্পূর্ণ ফ্রি রাখতে, সেক্ষেত্রে আমরা কি সোম মঙ্গল 2 দিন ক্লাস করতে পারি, মানে স্পোকেনের ক্লাসটা যদি একটু এগিয়ে আনলাম। হ্যাঁ ও স্যার, নো স্যার, একদিন বন্ধই থাক, মঙ্গলবারে মঙ্গলবারে বেজোর রাত। যেভাবে এটা আন্দোলন যেভাবে তৈরি হয়ে গেছে, আমি তো আজকে এটা জি সাথী বলেন স্যার কালকে তো ভালো হতে দিন তো, স্যার কালকে ভালো হবে তো স্যার, কালকে ইয়ার দিন না, শুক্রবার ফ্রি টাইম আপনাকে 8টার দিকে করতে চান? একটা দিন খুব লাগতেছে না স্যার? স্যার একদিনই তো স্যার কালকে বিকেল বেলার দিকে নেওয়া যায় কিনা, বা একটা ইয়ে নেন, মেসেঞ্জারে ভোট নেন যে কারা কারা করতে না, চায়। ভোট নিলে তো ভোট নিতে নিতে দেখবেন যে ছুটির পরে ভোটের রিপোর্ট চলে আসছে, আপনি বলেন একসাথে যাওয়া যাবে না। আচ্ছা আমি জাস্ট একটু সহজ, আচ্ছা হ্যাঁ বিকাল বেলা সম্ভব না, না বিকালে সম্ভব না না, ইফতারি তারাবি আছে 8টার সময়, তারাবি নামাজ পড়তে আড়াইটার হবে, দিকে করা যাবে ভাইয়া, আড়াইটার 8টার দিকে দিকে করা করেন। যাবে। আচ্ছা না 8টার দিকে তারাবি নামাজ, শুনেন যখনই অন্য টাইমে আমরা নিব তখনই আসলে অনেকের মিসম্যাচ হবে। আচ্ছা আমি বুঝতে পারছি, মানে ব্যাপারটা হচ্ছে আমার একটা ভয়, যদি রোববারে ছুটি হয় আর মঙ্গলবারে যদি ক্লাস হয়, হ্যাঁ তাহলে স্বাভাবিকভাবেই একটা সমস্যা হলো যে মানে যদি আমাদের মঙ্গলবারে দেখা যাচ্ছে যে ক্লাস যখন হবে, মঙ্গলবার তো অবশ্যই ক্লাস হবে মানে 11 তারিখ, তো সার্বিকভাবে যেটা হয় যে আমি ভাবছি আবার না জানি ওই দিনটা অনেকে অটো নিজস্ব ঘোষণায় ছুটি নিয়ে নেন, এটাই ভাবছি আর কি। অতীতে এমন হয়েছে তো যে মানে দেখা যাচ্ছে যেদিন বন্ধ দেওয়া যায় নিজেরা নিজেদের মনের সিদ্ধান্তে মন যা বলে এই হিসেবে নিজেরা ডিক্লেয়ার করে একদিন ছুটি বেশি নেয়, এটা হলে তো মুশকিল বাসায় থেকে সবকিছু মিলে। তো আমি না আপনাদেরকে ভাইয়া, ওই দিনটাও তো বেজোর রাত, দেখা যাবে যে অনেকে এই কারণে ছুটি নিতে পারে, মনের এই কারণে না, বেজোর রাতের কারণে হয়তো নিতে পারে। মঙ্গলবারেও মঙ্গলবার বেজোর রাত, জি। তাহলে আমরা কি ক্লাস নিব না, মানে কি করা যায় আমাদের? স্যার বন্ধ হ্যাঁ, দিয়ে দেন হ্যাঁ, ভাইয়া, স্যার। ঈদের পরে টানা নেন না, ঈদের পরে নেন টানা। তারা স্যার, ক্লাস নেন না, স্যার, ক্লাস স্যার, টানে দিতে হয়। জি স্যার, পরের তখন দিন থেকে তখন দেন তো ভাইয়া, তখন ঈদের তো পরের দিন থেকে থাকবে না, তারাবি থাকবে না। আচ্ছা ওসমান গনি কথা একটু শুনি, ওসমান গনি জি বলেন। আমি বলছি ইন্ডিয়াতে ভয়াবহ অবস্থা করোনায় আমরা জানি, জি বলেন। সমস্যা মিটবে না, যতজন আছি ততজনের প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ তা যেভাবে ক্লাস চলছে ওইভাবেই চলুক। 1.5 ঘন্টার জন্য তো আমরা তো সারাদিন মানে ক্লাস করবো না, 1.5 ঘন্টার জন্য এত রকম অজুহাত দেখানো তো ঠিক নয়। আচ্ছা ঠিক আছে ওসমান গনি সাহেব, আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। সবাই আমরা একটা অনেকদিন পরে একটু মজা টজা করতেছিলাম, আমরা প্রচুর অনেকদিন পড়াশোনা করছি, এটা একটা মেন্টাল জাস্ট রিল্যাক্সেশন। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা কাজ করতে পারি, আপনারা কি বলেন দেখেন, সেটা হচ্ছে যে কথা সত্য যে আমরা একটা টাইম ধরেন ওই দিনের জন্য আমরা তো আসলে পুরো সময়টাতে আসলে ফোকাস থাকবো না, কথাটা কিন্তু কিছুটা পার্সপেক্টিভ থেকে লজিক্যাল। আমি অলরেডি ওই দিনে 8টার ব্যাচকে ক্যান্সেল করে দিয়েছি, কারণ তাদের এইরকম ঝামেলা ছিল না, তাদেরকে আমি অল্টারনেটিভ শিফট করেছি, যে শিফটিং টাইম দিয়েছে তারা মেনে নিয়েছে, সো তাদের সাথে প্রবলেম হচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমরা এই কাজটা করতে পারি কিনা যে ধরেন রোববারের যে ক্লাসটা
ওই দিন আমরা জাস্ট 1 আওয়ার ক্লাস করবো, একদম শার্প 1 আওয়ার। ঠিক আছে, যে আমরা একদম অন্য দিনের মতো বাড়াবো না, কোনো কিছু করবো না, আমরা জাস্ট শার্প 1 আওয়ার। এখন আপনারা কি এটা 9:30টায় চান না 10:45টায় চান? আপনারা কোনটা চান? মানে আগের টাইমেই থাকুক, কারণ না হলে আবার ঝামেলা হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের ছুটি দিচ্ছেন না, সরকারি ছুটি তো এই দিন। হ্যাঁ, না সরকারি তো ছুটি ঈদের পরে ছুটি দিন। সরকারি ধরবেন, এইটা সরকারি ধরবেন না, তাহলে কেমনে হবে স্যার? আমরা যা করছি একটা কোর্স। হ্যাঁ, আরে ঠিক আছে, সুফিয়ান শান্ত হন, সবাই আরো সিরিয়াসলি বলতেছে না, আপনারা তো সিরিয়াসলি নেন কেন বুঝলাম না। সবাই একটু বলতেছে সিনিয়র পারসন, সবাই বলতেছে, এটা তো মজা করেই বলতেছে, যেটা ডিসিশন হবে সবাই তো মানবে আসলে। আচ্ছা, মজার সময়টাতে আমরা আবার স্যার 1 ঘন্টার জন্য এত তো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ মমতাজ, আপনি শান্ত হন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমরা তাহলে ব্যাপারটা হচ্ছে 10:10টা থেকে 11:30টা ওই দিনের ক্লাসটা করবো, জাস্ট 1 আওয়ার। সন্ধ্যা থেকে আমরা ইবাদত বন্দেগী করলাম, 1 আওয়ার একটা রিল্যাক্সেশন হলো, আমরা লাস্টের প্রয়োজন বোধে 5 মিনিট মুনাজাত করলাম, সমস্যা নাই। এবং লাস্টে যে আমরা মানে জাস্ট 1 আওয়ার, ওই দিন শার্প 1 আওয়ার, একদম ওই দিন কোনো ক্লাস বেশি হবে না, কোনো কিছু হবে না, যাতে আমরা হারিয়ে না যাই। আমরা তো অনেকদিন ক্লাস বেশি করছি, 2 ঘন্টাও ক্লাস করেছি, 12:30 পর্যন্ত ক্লাস করেছি। রমজান মাসে ক্লাস করতে চাইছিলাম আমরা 1 ঘন্টা, আমরা যা চাইছি তাকে পারছি না, পারি না। তো চলেন তাহলে আমাদের এটা নিয়ে আমরা জাস্ট একটা মজার একটা সিচুয়েশন আসলো, আমরা এনজয় করলাম। চলেন আমরা এখন পড়াশোনা থেকে, আগামী দিন ক্লাস হচ্ছে রাত 10:10টা থেকে রাত্রি 11:30। আচ্ছা, চলে আসি লাইজ এন্ড জেন্টলম্যান, প্রথম যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। গতদিন আমরা কি করিয়েছিলাম আগে আমাকে একটু বলবেন তো? আমরা আইডিয়া শেয়ার নিয়ে কথা বলেছিলাম না? আমরা স্পোকেনে বলেছিলাম। রাইটিং আমরা কি করেছিলাম? স্যার আমরা প্যাসিভে ছিলাম, প্যাসিভ শুরু করছিলাম। প্যাসিভের অনেক কিছু নিয়ে আমরা গতদিন ডিসকাস করেছিলাম সাথী, তাই না? যে আমরা একেবারে ডিটেইল অনেক কিছু, অনেক সাবজেক্ট, অনেক ভার্ব, অনেক কিছু। এবং আপনাদেরকে আমি ইফ আই এম নট রং 148 এবং 49 এই দুটো পেজ আমি আপনাদেরকে দেখতে বলেছিলাম বইয়ের, নাম্বার 1, নাম্বার 2 151 থেকে 158 পর্যন্ত আমরা কথা বলেছিলাম, রাইট? এটাকে পড়তে বলেছিলাম এবং কোনো প্রবলেম পেলে সর্ট আউট করতে বলেছি। স্বাভাবিকভাবে আমাদের অনেকগুলো বিষয় আছে, হ্যাড বেটার, উড রাদার, এগুলো বেশ কিছু জিনিস আমি এখন পর্যন্ত বলি নাই আপনাদেরকে। ভাইয়া শুরুতেই একটু বলে নেই, আপনি একটু আজকে যে ট্যুর যে এটা হয়, প্যাসিভটা হয় ভাইয়া, এটা একটু আমাকে একটু ক্লিয়ার করে দিন আবার একটু যদি বলেন। কতদিন ক্লিয়ার হননি? হ্যাঁ ক্লিয়ার হইছে, কিন্তু ভাইয়া আমি না ওইখানে কনফিউজড হয়ে যাই বারবার। আচ্ছা, কনফিউজ হওয়ার কোনো কিছু নেই, আপনি একটা বাক্য বলেন, আপনি কোনটাতে কনফিউজ না। ধরেন যে কোনো একটা বাক্য, আমি কথাটা আপনি বললেন যে আপনি বললেন যে আমাকে রান্না করতে হয়, হ্যাঁ আমাকে রান্না করতে হয় বলতে আপনি বললেন যে আমার রান্না করার কথা, হ্যাঁ আমার রান্না করার কথা, আমার রান্না করার আমার আচ্ছা আমি আরো সহজ করে বলি, আমার মুরগি রান্না করার কথা, রান্না করার কথা। জাস্ট একটা সহজ কথা বললাম যে আপনার জন্য যেটা সুবিধা হবে, যেহেতু মেয়েরা যেহেতু রান্না ইনভলভমেন্ট কিছুটা থাকে, এই জন্য আপনার বোঝার সুবিধা হবে। পাশাপাশি অনেকের কথা ওটা হবে, আমার মুরগি রান্না করার কথা, এই বাক্যে এটা আছে, দ্বিতীয় বাক্যটা এখান থেকে, মুরগি রান্না করার কথা। প্রথম বাক্যে আপনি দেখেন এখানে আসলে রান্নাটা করবে কে? আমি। তাহলে আমি নরমালি বললাম আই অ্যাম সাপোজ টু, মানে আমার করার কথা, তাই না? জি। এখন আপনি প্রথমে বলেন এই আই কি জিনিসটা করতে পারছে? জি, আই করতে পারছে, তার মানে আই অ্যাকশন সাবজেক্ট, তাই না? আমাদের ভার্বটা কি? রান্না, রান্না করা। আচ্ছা, আই অ্যাম সাপোজ টু কুক চিকেন না চিকেন? চিকেন। চিকেন, মানে চিকেন আর কিচেন এর বলে স্যার আমি চিকেনে গিয়ে কিচেন রান্না করব, কেমনটা লাগে? উল্টাপাল্টা হয়ে যাবে, একটু পাশাপাশি তো। আচ্ছা, মুরগি রান্না করা হয়, মুরগি রান্না করার কথা। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমি তার মানে মুরগি দিয়েই জিনিসটা শুরু হবে, চিকেন। তাহলে আমাদের প্রথম চিকেন দিয়ে যখন শুরু হচ্ছে তখন চিকেন ইজ, এখানে তো আর মানে এম হবে না, সাপোজ টু, কারণ চিকেন তো একটা, যেহেতু চিকেন ইজ সাপোজ টু, কারণ আমার কথা হচ্ছে চিকেনকে নিজে নিজে, আমাদের ভার্বটা কি? রান্না করা। আপনি ভার্বের দিকে খেয়াল করবেন, চিকেন কি নিজে এই কাজটা করতে পারেন? নিজের রান্না নিজে, লোকজন খারাপ বলবে যে এটা তো আসলে কেমন, এটা বাজে ধরনের চিকেন, নিজের রান্না নিজে করে মানে আত্মহত্যা। আত্মহত্যা ইসলামে মহাপাপ বলা হয়েছে। স্বাভাবিকভাবে চিকেন এই কাজটা করবে না, সো চিকেন ইজ সাপোজ টু
বি কুকড কুক না হয়ে কি হবে কুক হবে আর টু এর প্যাসিভ টু বি হয় এটা তো আমরা গতদিন শিখেছি তাই না তার মানে আপনাকে স্বাভাবিকভাবে অ্যাক্টিভ আর প্যাসিভের বেসিক বিষয় যেটা দেখতে হচ্ছে সাবজেক্টের জায়গায় যে আছে আই রিপিট সাবজেক্টের জায়গায় যে আছে সে কি অ্যাকশন সাবজেক্ট কিনা মানে কাজটা তার দ্বারাই হয় কিনা আর যদি ইংলিশ টু ইংলিশ আপনারা যখন আইএলস করবেন আইএলস এর জন্য যখন রিডিং কোন ম্যাটেরিয়াল বা কোনো কিছু দেখবেন তখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি তো কখন বাংলা দেখছেন না কোথাও সব ইংলিশে মনে রাখবেন প্যাসিভের একটা ইউনিভার্সাল সিস্টেম আছে এটার কোনো এক্সেপশন হতে পারে না নো এক্সেপশন সেটা হচ্ছে প্যাসিভের নিয়ম হচ্ছে বি ভার্ব মানে এটাকে সংক্ষেপে বলে টু বি ভার্ব ঠিক আছে সো বি ভার্ব টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি ভার্ব গুলো কি কি বলেন তো am বলেছিলাম am is there was where have has না না have is না be been আর being এই আটটা এই আটটার পর হ্যাঁ আটটা এই আটটার পর V3 মানে এক কথায় সহজ কথা হচ্ছে এই আটটার যে কোনো একটার পরে যদি V3 হয় সেটা প্যাসিভ ভাইয়া ওই যে আপনার উপরে যেটা আছে ওই যে সাপোজ এইটা তো মানে ভার্ব 3 মানে 3 এইখানে আমার গিয়ে দেখা যায় যে অনেক সময় যখন রিডিং করতে যাই এইগুলো ভাই আমি ক্যাচ করতে পারি না আমার তখন একটা ফরম্যাট am is are supposed to take a format হ্যাঁ বুঝতে পারছেন যেমন am is are যেমন used to পর ভার্বের বেস ফর্ম হয় তাই না তো আমরা মনে হয় বলেছিলাম কে যেন আমাকে প্রশ্নটা করেছিল am used to যখন আপনি বলছেন I used to play আমি খেলতাম কিন্তু আমি যখন বলেন যে আমি খেলতে অভ্যস্ত তখন ব্যাপারটা I am used to playing হয় মানে used to এর আগে যদি আপনি কোনো কিছু না দেন তাহলে ইটস ফাইন এরপর ভার্বের বেস ফর্ম হবে কোনো সমস্যা নাই এটা অতীতের অভ্যাস উডের ব্যবহার কিন্তু যখন আপনি used to এর আগে am is are দেবেন তখন এটা একটা মানে কারেন্ট কন্ডিশনের কথা বলে I am used to তখন এটা কন্টিনিউয়াস হয়ে যায় আমি খেলতে অভ্যস্ত মানে আমার খেলাটা এই অভ্যস্ত থাকা কোনো কিছু হলে I am used to তখন এটা am is are used to পরে ভার্বের সাথে ing হবে I'm used to playing I'm used to cooking I'm used to having conversation with my friends or I'm used to having hangout তাই না বুঝতে পারছি কি তো এখন ব্যাপার হচ্ছে এটা am is are supposed to একটা ফরম্যাট হিসেবে বারবার চিন্তা করবেন নতুন কোনো কিছু মাথায় আসলে ব্রেন প্রথমে সেটআপ দিতে একটু সময় নেয় এটাকে খুব নরমালি দেন বারবার যখন প্র্যাকটিস করবেন তখন ঠিকঠাক হয়ে যাবে ইজ ইট অলরাইট জি থ্যাংক ইউ ভাই আর এখানে যে আই এম সাপোজ টু তাহলে এখানে কুকিং হবে না 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 ওটা তো ইউজড টু কথা বলেছি সাপোজ টু ওটা হচ্ছে ইউজড টু আমি ওটা একটা ভাইয়া বি টু এর পরে তো সব সময় বিটা আসবে তাই না ভাইয়া প্যাসিভের ক্ষেত্রে সব সময় প্যাসিভের ক্ষেত্রে যদি টু এর প্যাসিভ টু বি টু এর প্যাসিভ টু বি মানে স্যার এই আটটার পরই স্যার B3 হলেই আপনার প্যাসিভ হবে এক্স্যাক্টলি মানে আপনি যদি ইংলিশে কোথাও দেখেন তাহলে মনে রাখবেন এই আটটার পরে যদি কোনো V3 আপনি দেখেন এটা প্যাসিভ ছাড়া আর কিছু না সেন্টেন্স কখনো অ্যাক্টিভে নাই যদি এইটার পরে কোনো আপনি ইয়া দেখেন বুঝতে পারছেন আচ্ছা তাহলে স্বাভাবিকভাবে নরমালি তার মানে আসলে এইটাও তার মানে এক ধরনের প্যাসিভ আমরা বলতে পারি কিনা এই অংশটার কারণে যে এই অংশটা এরকম হয়েছে মানে এইটাকে কেন এইরকম বলা হয়েছে আমাদের আসলে এইরকম ভাবে ইউজটা হয় না আসলে ব্যাপার হচ্ছে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বলা হয় কারণ টু এর পরে আমাদের এটা হতে পারে এইভাবে আমরা বেশি দেখি আর স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে am is are supposed to একটা ফরম্যাট বুঝতে পেরেছেন am is are supposed to একটা ফরম্যাট মানে ব্যাপারটা হলো কি যে মানে আমার করার কথা তাই না মানে আমার করার কথা এটা সেন্সটাও কিন্তু আপনার যে জায়গায় কনফিউশন হচ্ছে যে আমার করার কথা তার মানে কি আমার দ্বারা হওয়ার কথা এইরকম কিনা এরকম একটা ফিল আসতেছে তাই না ঠিক ভাইয়া রাইট একদম তো এইটার কারণে আসলে কিছু কনফিউশন হচ্ছে বাংলা যে খুব ভেজালের ল্যাঙ্গুয়েজ বুঝেন নাই যে বাংলা তো আসলে মানে খুবই কারণ যখনই একটা আপনি বাংলা থেকে আরবি করতে যান দেখবেন যে ওই একই সমস্যাই হবে একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে যাবেন দুটোর তো সেটআপ এক না তো একটার মানে আরেকটা বানিয়ে নিতে হচ্ছে যেমন আপনি যখন জাকাত দিতে যাবেন তখন আপনার কাছে স্বর্ণ নাই আপনার কাছে রূপা আছে তখন রূপার জন্য 52.5 তোলা একটা আলাদা স্ট্রাকচার আছে তাহলে ওটাকে কনভার্ট করে নিতে হয় তা আপনি বলেন আমার কাছে
অর্থ সম্পদ নাই, আমার কাছে খেজুর আছে, তখন ওইটার বিনিময়ে কত খেজুরের দাম হয় এভাবেও কিন্তু ক্যালকুলেট করে নিয়ে জাকাত দেওয়ার সুযোগ আছে। তার মানে ঠিক ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই কনভার্ট করে নিতে হবে। আপনার এইটার দাম $300, তা আপনি বললেন আমার কাছে $, নাই, আমার কাছে পাউন্ড আছে, তাহলে পাউন্ডে কত দাম হবে সেটা আমি পে করি, টাকা আছে টাকায় পে করি। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশি যখন আমি ল্যাঙ্গুয়েজে টাইপ করছি তখন এটা কনভার্ট করে নিতে হয়, বুঝতে পারছি? এই আর কি স্বাভাবিকভাবে। তো এইটার যদি কারো কোনো কনফিউশন থাকে একটা স্ক্রিনশট নেন, কিন্তু এটার নাম্বার আমি দিচ্ছি, দিব কি নাম্বার? স্যার এটা তো সিস্টেম আগে অনেক আছে তো, এটা হ্যাঁ হ্যাঁ এই রুলসটা আমাদের কাছে আছে তো। হ্যাঁ হ্যাঁ, যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে হয়ে গেছে। চলুন আমরা কিছু নতুন নতুন কথাবার্তা বলি। আমরা এখানে আমরা অ্যামিজার টু হ্যাঁ প্রশ্ন গতকালকে যেগুলো হোমওয়ার্ক ছিল ওইটার মধ্যে একটা মানে একবার তো আমার প্রবলেম ছিল যে গাছ ভেজা গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। হ্যাঁ এবার তোর মধ্যে আরেকবার বলবেন তো কি? গাছ ভেজা গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। আপনি বইয়ে লেখা আছে পেজ নাম্বার 149 থেকে জিজ্ঞাসা করেছেন 9 নম্বর বাক্যটা। হ্যাঁ বল, এটাই বলেছেন তাই না? গত রাতে বৃষ্টি হয়েছিল। তো দেখেন বৃষ্টি জাতীয় যে কোনো কিছু তো আসলে সাবজেক্ট আমরা খুঁজে পাই না। আমরা জানি বৃষ্টির সাথে একটা ইটের খুব কানেকশন আছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যখনই বৃষ্টি হবে বৃষ্টি জাতীয় বাক্য মানেই হচ্ছে সেখানে একটা ইটের ব্যবহার থাকবে। তো আমরা স্বাভাবিকভাবে যদি বলি যেমন বৃষ্টি হচ্ছে, আমরা কি বলি? ইট ইজ রেইনিং। তার মানে আমি যখন বলবো যে গত রাতে গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। নিশ্চয়ই মানে কি অবশ্যই না? অবশ্যই মাস্ট হ্যাভ, অবশ্যই। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল। আমাদের প্রথম কথা হচ্ছে নিশ্চয় বা অবশ্যই আমরা যখন পেয়েছি তখন এটা পেয়েছি আর লাস্টে এটা পাস্ট। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? ইট মাস্ট হ্যাভ ওয়াজ কেন হবে? ইট মাস্ট হ্যাভ আমরা যে নিশ্চয়ই প্লাস পাস্ট আমরা বদলে বললাম না, ইট মাস্ট হ্যাভ রেইন না হলে কি হবে? রেইন। গত রাতে লাস্ট নাইট গাছ ভেজা স্যার এটা কি হবে স্যার? হ্যাঁ, গাছ ভেজা। The grass is wet. The grass is wet. Wet মানে ভেজা। এই এটা কি বললেন? এই প্রশ্নটা কি করলেন? The grass is wet, এটা মানে ঘাস ভেজা, এটা কে জিজ্ঞাসা করলেন? শরীফুল না? শরীফুল নিঃসন্দেহে আপনি 151 থেকে 158 রিভাইজ করেন নাই, কারণ এটা একদম ওই 151 থেকে 158 তেই ছিল। আপনি যে রিভাইজ করেন নাই আপনি ধরা পড়ছেন না স্যার, রিভাইজ করছি হয়তো যে মানে একটু মানে কি হয়েছে না, এটা মনে হয় বেশি ছোট ছিল ব্যাপারটা না। ওকে ফাইন, দ্যাটস ইট। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা বিষয় হয় যে আমরা যেটা বুঝলাম, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। মাস্ট হ্যাভ যেহেতু এখানে বলে ফেলেছি, এই মাস্ট হ্যাভের আমি এখানে একটা স্ক্রিনশট নাম্বার দিই। তাদের এই সাউন্ড গুলো হয় একটু ব্যাকগ্রাউন্ডে, তারা যদি একটু নিজেদেরকে মিউট রাখি। দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস মাস্ট হ্যাভ বলি। মাস্ট হ্যাভ মানে আপনারা কি জানেন? সম্ভবত ওখানে সম্ভবত লেখা ছিল। আমি এটা নিয়ে কথা বলছি। মাস্ট হ্যাভ মানে আপনারা দুটো জানেন, অবশ্যই সম্ভবত প্লাস পাস্ট, এটা একটা জানেন তাই না? আর আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আরেকটা জিনিস হচ্ছে সম্ভবত। সম্ভবত আমরা যখন বাংলা বাক্য পাই আমরা কি দিয়ে করি? পারহ্যাপস দিয়ে করি। হ্যাঁ, সম্ভবত যখন দেই তখন আমরা কিন্তু পারহ্যাপস দিয়ে করি। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে পারহ্যাপস দিয়ে তো আমরা করতেই পারি, পসিবলি দিয়ে আমরা করতে পারি, অনেক ভাবেই করতে পারি। বাট থিং ইজ নট লাইক দ্যাট যে একটা ওয়েতেই শুধু ইংলিশ হতে পারে, অনেক ভাবে হতে পারে। আপনারা যখনই ইনফিনিটিভ করবেন তখনই দেখবেন যে অনেক ভাবে হতে পারে। সার্বিকভাবে আমি যখন বলবো সম্ভবত, তার মানে আমি যদি বলি সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল, আমি যদি বলি সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল, তাহলে এটা আমি দুই ভাবে করতে পারি।
আর দুই ভাবে আমার কেন জানতে হবে, আমি বাংলা দিলে তো আমার জন্য সমস্যা ছিল না, কিন্তু আমাকে আইএলটিএস বা অন্যান্য যে কোনো কিছুতে ইংলিশে লেখা থাকলে আমাকে মিনিংটা বুঝতে হয় আইএলটিএস রিডিং। তো যার ফলে হয় কি যে আমার ওই জায়গাটাতে যে সমস্যা হয়, বাংলা দিলে তো আমি একটা না একটা যেটা দিব ঠিক হলেই হলো, তো যখন ইংলিশ টু ইংলিশ আমাকে বুঝতে হয় তখন হঠাৎ করে আমি মাস্ট হ্যাভ দেখলে চিন্তা করি গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, কিন্তু এটার মিনিং যে অন্য কিছু হতে পারে সেটাকে আমরা গেস করি না। এইটার ইউজটা হচ্ছে 90% টাইমে ধরেন হয়, আর এই বা 90 ঠিক বলা যাবে না, 80% ইউজ এটা হয়, আর এইটার ইউজটা হচ্ছে আপনার 20%। আপনাদেরকে বলি সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল, দুটো ওয়েতে হতে পারে। এক, আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে কি পারহ্যাপস ইট রেইনড লাস্ট নাইট, মানে নরমালি পাস্ট ইনডিফিনিটে করে ফেললাম যে পারহ্যাপস ইট রেইনড লাস্ট নাইট, মানে গত রাতে সম্ভবত বৃষ্টি হয়েছিল। কিন্তু আমি যদি সম্ভবতটা মাস্ট হ্যাভ দিয়ে চিন্তা করি তাহলে ব্যাপারটা কি হবে, ইট must have rained last night, সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল। তারপরে দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন যে আমি পারহ্যাপস যখন দিচ্ছি তখন আমি এটা পাস্ট ইনডিফিনিটে নরমালি করছি, আর যখন পারহ্যাপস আমরা দিচ্ছি না তখন মাস্ট হ্যাভ দিয়েও ব্যাপারটাকে করতে পারছি, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে দুই ওয়েতে আমাদের এক্সপ্রেশনটা আসলে আমরা যখন ন্যাচারালি রাইটিং করি তখন সবসময় গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেইনটেইন করি না। বিপুল সাহেবের মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেকক্ষণ ধরে একটু বেশি আসছে, একটু জেন্টলম্যান মিউটে রাখবেন, আপনাকে আমি আগে মিউট করে দিলাম। আচ্ছা, তো স্বাভাবিকভাবে কি আমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা? ইজ ইট অলরাইট? তাহলে স্বাভাবিকভাবে আমরা এই দুটোর কি পার্থক্য বুঝতে পেরেছি? ঠিক আছে, জি স্যার। আমি যদি বলি সম্ভবত 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 আমি ক্লাসটা মিস করেছিলাম, কি হবে? Must have missed the class. I must have missed the class. I must have missed the class. এটা না বলে আমি আরেকটা কি missed, I must have missed the class. আমি এটা না বলে আর কি বলতে পারি? Perhaps দিয়ে বললে Perhaps I missed the class. Perhaps I missed the class. ভাইয়া এই ক্ষেত্রে যদি একটু মে হ্যাভ এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতে, সরি। মে হ্যাভ এর ব্যাপারটা হলো কি আপনার মের পরে তো আমরা হ্যাভ বসাইতে পারি, যেমন যদি আপনি নরমালি বলেন যে তার কি গাড়ি আছে, আমি হ্যাভটাকে যদি মূল ভাব হিসেবে চিন্তা করি, হি মেই হ্যাভ আ কার, আই এম নট শিওর, মের পরে হ্যাভ বসাতে পারছি আমি, তাই না? মানে এখানে কি বাংলা অর্থটা এইভাবে আসে যে হয়তো, হয়তোবা আপনি এক্সাম্পল দেন তাহলে আমি সেখানে কিভাবে, মানে আসলে আমরা যদি ইংলিশটাকে আসলে ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু না, বাক্যে অনেক সময় যা অর্থ শব্দের তার রোল প্লে করে। হয়তোবা আমি পার্টিতে যেতে পারতাম, হয়তোবা আমি পার্টিতে যেতে পারতাম, আই মাইট গো। এখানে কি মে হ্যাভ দিয়ে করা যাবে না ভাইয়া? আই মাইট গো, আমি হয়তো পারতাম। দেখেন মে হয়তো পারে, মাইট হয়তো পারতাম বা হয়তো পারতো, সে হয়তো যেতে পারতো, হি মাইট গো। আমি হয়তো যেতে পারতাম, আই মাইট গো বাট আই ডিডন্ট ট্রাই বিকজ আই ডোন্ট লাইক দ্যাট। হতে পারে না এরকম, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে যাই হোক আমরা মোটামুটি এইটা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব শরীফুল, কারণ এটা মনে হয় কিছুটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা ভাইয়া, তাহলে হতে পারে যে তোমাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে, এখানে কি মে হ্যাভ না মাইট দিয়ে বলবো? সরি, তোমাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, ও আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন হয়তো অপেক্ষা করতে হতে পারে, আমি একটা এই জায়গাটাতে বলি হ্যাভ টু, অপেক্ষা করতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। এখানে লিখছি কেউ আবার কনফিউজড হবেন না, হ্যাঁ? ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে, আমি বললাম তোমাকে অপেক্ষা করতে হবে। আমি যদি বলি তোমাকে অপেক্ষা করতে হতে পারে, you can have to wait, you can have to wait, তোমাকে অপেক্ষা করতে হতে পারে, তোমাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে,
আর যদি ডিরেক্ট মেবি ইউ হ্যাভ টু রাইট যেটা ঠিক হবে? এটা তো বলতে পারবো, আমরা আগে এটাকে শেষ করি না, তারপর তো বলবো। তা আপনি সরি, আমি যদি বলি যে তোমাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে, ইউ মেই হ্যাভ টু ওয়েট, তার মানে আমি আসলে এখানে মেইটা তো মেইর হয়তো হিসেবে ইউজ করছি, আর বাকি যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাকে ওইভাবে বসাচ্ছি। মানে এটা জিনিসটা মেই হ্যাভ টু ফরম্যাটটা একসাথে ব্যাপারটা পারে না, মেই আলাদা এটা আলাদা। তাহলে আমি নরমালি যদি বলি আপনাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে, হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনাকে হয়তো অপেক্ষা করতে হতে পারত, তাই না? তাহলে আপনি তো ইউ মেই হ্যাড টু আর বলতে পারছেন কি যে আপনাকে হয়তো অপেক্ষা করা লাগতো, উনি যদি না থাকতো আপনাকে হয়তো অপেক্ষা করা লাগতো, হয় না? আমাদের এরকম হসপিটালে পরিচিত একজন আছে, এই জন্য আমাদের অপেক্ষা করা লাগে নাই। তাহলে আপনি তো তখন ইউ মেই হ্যাড টু আর বলতে পারছেন না, তখন পাঁচটা কোথায় হয়ে যাবে? এখানে ইউ মাইট হ্যাভ টু ওয়েট, আপনার হয়তো অপেক্ষা করা লাগবে, বাট অ্যাজ ইউ হ্যাভ দ্য জ্যাক, সো আমি অপেক্ষা করতে হয়নি। ভাইয়া একটু পাস্টের বাংলাটা একটু বলবেন একটু? কোনটা? মাইট দিয়ে যে বাংলাটা চলে আসে, আপনাকে হয়তো অপেক্ষা করতে হতে ওয়েট, ইউ মাইট হ্যাভ টু ওয়েট, আপনাকে হয়তো অপেক্ষা করতে হতো, ইউ মাইট হ্যাভ টু ওয়েট, আপনাকে হয়তো অপেক্ষা করতে হতো, বাট আপনাকে অপেক্ষা করতে হয়নি, রাইট? আপনাকে অপেক্ষা করতে হয় নাই, আপনি তো বলেন বাট ইউ ডিডন্ট হ্যাভ টু ওয়েট, আপনাকে অপেক্ষা করতে হয় নাই, এটা আপনি বুঝতেই পারছেন। শাপলা একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, শাপলা কোশ্চেনটা বলুন। স্যার এই সম্ভবত আর এই যে মাস্ট হ্যাভ মানে নিশ্চয়ই আর সম্ভবত এই দুটো ওয়ার্ড তো একেবারেই মানে বিপরীতধর্মী, তাহলে দুটো একইভাবে হয় কিভাবে? এটা ব্যাপারটা হলো যে এটা একইভাবে হয় কি করে, আমরা যখন ওই যে দেখেন হয় আমাকে করতে হয় আর আমার করার কথা, দুটো কি এক জিনিস? এক জিনিস হয় না। তো আপনার কাছে সামু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে কি মনে হয় সেটা যে চাচা আর মামা কখন কি এক হতে পারে? কিন্তু যখন আঙ্কেল বলছে তখন আমরা কেন যেন চাচা মামা শুনি না, ফুপা খালু এই দুটাও হয়। তখন আমরা বলছি প্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল এগুলো তো আমরা জোর করে ভাগ করেছি আমাদের সাবকন্টিনেন্টাল, ওরা কিন্তু সরাসরি আঙ্কেল বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশি ভাগটা করছি কারণ আমরা টাইপ বুঝাই না, আমরা স্পেসিফিক বুঝাইতে চাই। যখনই একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক বুঝিয়ে ফেলে, এটা যেমন কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে, মনে রাখতে হয় বেশি। হ্যাঁ, তো ঠিক তেমনি একটা বিষয় হচ্ছে যে মাস্ট হ্যাভ এর আপনি যেমন ওই যে অ্যামিজার হয়, যখন আমরা বাংলা বাক্যটা থাকবে হয় তখন অ্যামিজার টু বেশি ইউজ হয়, অ্যামিজার সাপোজ টু তো ইউজ হতে পারে কিন্তু ওইটা কম 10%। ঠিক তেমনি ভাবে আমরা বলছি এইটার মাস্ট হ্যাভ এর বেশিরভাগ ইউজটা এইটা, কিন্তু এইটাও মাঝে মাঝে দেখা যায়। তার মানে আপনি নরমালি বাক্য যখন করবেন বললে বুঝতে পারবেন এটা কি আসলে অতীতের কথা বলছে নাকি ডাউট প্রকাশ করছে। আইএলটিএস এর প্যাসেজ দেখলেই দেখবেন যে এই জাতীয় ভ্যারিয়েশন গুলো উল্লেখ থাকে। এর বড় একটা কারণ তাদের চাহিদাই থাকে শিক্ষার্থীরা আসলে ক্যান্ডিডেটরা জানে কিনা যে এর থেকে আরো ভ্যারিয়েশন আছে। এইটা আর কি। সাপ্লাই এখন কি ক্লিয়ার হয়েছে আপনার? জি স্যার। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে সবার কাছে কি এটা ক্লিয়ার হয়ে গেল? ইজ ইট অল রাইট? স্ক্রিনশট নেওয়া হয়েছে শরীফুল? জি স্যার, নেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। বেসিক্যালি চলুন আমরা কিছু কথাবার্তা বলি এখন। আচ্ছা, আমাদের প্রাথমিকভাবে হচ্ছে যে আমাদের অ্যামিজার সাপোজ টু আমরা পড়েছি, ওয়াজ ওয়ার সাপোজ টু পড়েছি, তারপর আমাদের অ্যামিজার টু, ওয়াজ ওয়ার টু এগুলো আমরা পড়েছি। আমরা এটাকে নিয়ে আপনাদেরকে অনেক রিহার্সাল করতে বলেছিলাম। আমি ড্যাম শিওর যারা রিহার্সাল করেছেন তারা অনেক ভালো বুঝেছেন, আর যারা রিহার্সাল করেনি তারা আজকেই মনে করতে ধরবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। একদম আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আজকেই মনে করতে হলেই কনফিউজ হয়ে যাবেন, কারণ 48 ঘন্টা কেটে গেছে, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা যেটা করবো সেটা হলো আমরা শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, ক্যান, কুড হ্যাভ এগুলো পড়েছি, ক্যান, কুড, উইল, উড এগুলো পড়েছি। হ্যাঁ, আচ্ছা, শুডের নরমালি আর একটা ইংলিশ আমরা জানি কি, যে শুড না বলে আমরা এটাকে অট টু বলতে পারি। আমরা অনেকেই জানি যাহাই শুড তাহাই অট। তার মানে আপনি যদি নরমালি বলেন আই শুড ডু, না বলে আপনি বলতে পারবেন আই অট টু ডু ইট, আই অট টু ডু ইট, তাই না?
তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে আমাদের পার্থক্যটা কি আমি বুঝতে পারছি, আই শুড ডু ইট অথবা আই অট টু ডু ইট। হ্যাঁ, ক্লিয়ার কি? এই আর কি। স্বাভাবিকভাবে আমাদের তার মানে ইস্যুটাকে আমরা বুঝতে পারলাম আর কি, আই শুড আর আই অট টু, ওই একই জিনিস। তার মানে আপনি যদি বলেন আই শুড হ্যাভ ডান দ্যাট, না বলে আপনি কি বললেন আমার ক্লাসটা জয়েন করা উচিত ছিল, কি হবে? আই অট হ্যাভ টু নাকি অট টু হ্যাভ হবে? দেখেন অট টু হ্যাভ হবে না, এখানে অট টু হ্যাভই হবে। এই অট টুটাই তো পুরো একটা সেট, আপনি এটা ভিতরে জোর করে ঢুকাইতে পারবেন না। তার মানে আমরা কি হবে, আই অট টু হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস, আমার ক্লাসটা করা উচিত ছিল। তার মানে আই অট টু হ্যাভ না বলে এটা আপনি কি বলতে পারতেন, আই শুড হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস। জি, তাই না? একই কথাই দুটোই আমরা করতে পারি। তো স্বাভাবিকভাবে যেটা হলো যে আমরা কিন্তু দুটোর পার্থক্যটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল, দুটো একই জিনিস, আপনি দুটোই বলতে পারেন। শুড আপনারা একটু চেষ্টা করবেন কম ব্যবহার করার জন্য। আমরা অনেক সময় মানুষকে কথা বলতে যাই ইউ শুড ডু ইট, বলে ফেলে ইউ শুড ডু ইট, চট করে বলা যাবে না। শুড একটা হচ্ছে ডোমিনেটিং ওয়ার্ড, রাইটিং এর ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। শুড হচ্ছে একটা ডোমিনেটিং ওয়ার্ড, এটা সিনিয়র তার জুনিয়রকে বলতে পারে, হ্যাঁ, অথবা এটা আপনার টিচার তার জুনিয়র লার্নার, যারা জুনিয়র লার্নার আছে তাদেরকে বলতে সিনিয়রকে কিভাবে বলবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, খুব ভালো একটা কথা বলেছেন, এটা একদম আপনি মনের কথাটা বলেছেন। শুনেন, সেটা আমি বলি, আপনারা তো প্রশ্ন করছেন, প্রশ্ন করার পর উত্তর আপনারাই প্রশ্ন করেন। আমি কেমন আছি? আমি ভালো আছি, ঠিক আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মানে আপনি উত্তরও দিতে দিলেন না, হবে? এটা মজা করা যাবে। শোনেন, তো স্বাভাবিকভাবে আপনি যখন বলবেন যে যখন কনস্টিটিউশনাল কোনো কিছু আসে তখন আপনি শুড ইউজ করতে পারেন। মানে রাইটিং এ শুড ইউজ করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তেন জায়গায় হঠাৎ করে শুড ইউজ করে ফেলতে পারেন। তা আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে, আমরা যখন সিনিয়রকে বলি যে স্যার, আমি বলি যে সিনিয়র আমাকে বলছে ইউ শুড হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস, আপনি আপনার ক্লাসটা করা উচিত ছিল। তা আপনি তো এই উচিত বলতে পারবেন না সিনিয়রকে, স্যার ইউ কুড হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস। আপনি ক্লাসটা জয়েন করতে পারতেন, চাইলে পারতেন, কারণ আপনি তো আর তাকে উচিত বলতে পারেন না, তাকে আপনি রিকমেন্ডেশন আকারে বলতে পারেন। আমাদের তিনটা ওয়ার্ডের একটু পার্থক্য আমরা বোঝার চেষ্টা করি। সাজেস্ট, আমরা তো অনেকগুলি সাজেশন, এটা হচ্ছে সাজেশন, তাই না? সাজেশন। তো ব্যাপার হচ্ছে আমরা সাজেস্ট, আচ্ছা, আবার আমরা বলি, মানে ব্রিটিশরা বলা হচ্ছে সাজেশন, আমেরিকানরা বলে সাজেশন, রাইট? একটা তো শিডিউল ও স্কেডিউল, স্কেডিউল বা স্যাজুল বলে, আর ব্রিটিশরা বলে শিডিউল। শিডিউল না, শিডিউল। না, আমরা তো বাংলায় বলি শিডিউল, আমরা তো বানাই, একটু আছে সমস্যা। তো সাজেস্ট, উপরে একটু জায়গা আছে, অ্যাডভাইস, সাজেস্ট, রিকমেন্ড। এই তিনটা ওয়ার্ড মানেই হচ্ছে আসলে আমরা নরমালি বুঝতে পারছি কাউকে কোনো কিছু পরামর্শ করা বা কোনো কিছু বলা, করতে বলা, কিন্তু তিনটা কিন্তু একদম সম্পূর্ণ তিন গ্রুপ। কোনটা সেফ জোন আমরা বলবো আপনাদেরকে। অ্যাডভাইস, শুধুমাত্র অ্যাডভাইস হচ্ছে সিনিয়র জুনিয়রকে করতে পারে, কিন্তু আপনি আপনার কলিগকে কি অ্যাডভাইস করতে পারবেন? বিকজ ইউ আর বিলঙ্গিং দ্য সেম লেভেল, পারবেন না। আপনি আপনার কলিগকে যেটা করতে পারেন, আপনি পরামর্শ করতে পারেন, সাজেস্ট করতে পারেন, যে আপনার কলিগ টু কলিগ, হ্যাঁ, বা সেম স্ট্যান্ডার্ডের কেউ হলে আপনি তাকে সাজেস্ট করতে পারেন। কিন্তু সেম স্ট্যান্ডার্ডের কাউকে হলে আপনি সাজেস্টও করতে পারেন, যে আপনার সিনিয়র। আর রিকমেন্ড মানে হচ্ছে যে আপনি জুনিয়র সিনিয়রকেও করতে পারবেন। মানে রিকমেন্ড করা মানে পরামর্শ করাটা এমন একটা ওয়েতে যেটা নিজের অবস্থানকে ঠিক রেখে, স্যার এটা আমার একটা পরামর্শ। জিনিসটা সাজেস্ট করাটা একদম সমান সমান লেভেল বিলং করলে তাকে আপনি যে ওকে মাই সাজেশন ইজ, আপনি বসকে এইভাবে বলতে পারেন। আপনার বলতে হবে বস, ইফ ইউ আস্ক মাই রিকমেন্ডেশন, ইফ ইউ আস্ক মাই রিকমেন্ডেশন, আমার রিকমেন্ডেশনটা হবে হচ্ছে এইটা। তো ইফ ইউ আস্ক মি মাই রিকমেন্ডেশন, তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে
রিকমেন্ড, এই রিকমেন্ড করাটা হচ্ছে যেটা একদম জুনিয়র তার সিনিয়র কি করতে পারে, তার মানে জুনিয়র সিনিয়রকে শুধু না, জুনিয়র জুনিয়রকে করতে পারে, আবার জুনিয়র জুনিয়রকেও করতে পারে, আবার সেই দেখা যাচ্ছে কলিগ কলিগকেও করতে পারে। আর সাজেস্টটা হচ্ছে আপনারা দেখেন অ্যাডভাইস শুধু সিনিয়র জুনিয়রকে করতে পারে, সাজেস্টটা কলিগ কলিগকে করতে পারে, আবার কলিগ জুনিয়রকেও করতে পারে, তাই না? তো স্বাভাবিকভাবেই যেটা হলো যে সাজেস্ট কথাটা মোটামুটি সমান সমান লেভেলে আমি ইউজ করতে পারি, কিন্তু উপরের দিকে যেতে পারি না, তার নিচের দিকে ইউজ করতে পারি। আর যখন অ্যাডভাইস করবো, অ্যাডভাইসের উপরে যেহেতু কোনো কিছু নাই, তার মানে যা আছে সব নিচের দিকেই যাবে, উপরে কোনো কিছু নাই। আর রিকমেন্ডেশন সবার নিচে আছে, তার মানে সে আর উপরে উঠতে পারবে না, এর নিচে থেকে সবার কাছে। আর রিকমেন্ডের সুবিধা হচ্ছে এটা সফট, এটা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে। যেমন আমরা যখন ক্রিম কিনতে যাই, কিছু কিছু ক্রিম আছে যেগুলো ডে নাইট দুটোতে ইউজ করা যায়, যেটা নাইট ক্রিম সেটা শুধুমাত্র রাতে ইউজ করা যায়। তো আমরা যদি এই অ্যাডভাইস দিই তাহলে আমাদের জন্য বিপদ, এই জন্য আমরা সব জায়গায় রিকমেন্ড ইউজ করি। ঠিক আছে ভাইয়া, আইএলটিএস এর রাইটিং অনেক সময় থাকে যে প্রবলেম এন্ড সলিউশন বলতে, তখন আমাদের যে আমরা যে প্রবলেম সলিউশনটা দিব, যেমন আমরা অনেক সময় বলতে পারি না যে সরকারের এটা করা উচিত বা এটা করলে, তখন আমরা তো শুটটা ইউজ না করতে বলছেন, তখন আমরা কি ইউজ করব মানে বেটার হয় ওই জায়গাটায়? আচ্ছা, মানে গভর্নমেন্টে এটা করা উচিত, আমরা তো আসলে এইভাবে বলি না। আপনারা তখন বলুন গভর্নমেন্ট হ্যাজ হিউজ স্কোপ টু ওয়ার্ক ফর ইট। একটু টেকনিক্যালি, গভর্নমেন্ট হ্যাজ হিউজ স্কোপ এন্ড গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে আসতে হবে। আপনি বলেন গভর্নমেন্ট হ্যাজ টু টেক ডিসিশন, গভর্নমেন্ট শুড কেন বলে? গভর্নমেন্টকে নিতে হবে, গভর্নমেন্ট হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। আপনি অব্লিগেশন দেন, কিন্তু শুড বললে জিনিসটা একটা ভার্ডিক্টের মতো মনে হয়, রায়। শুড খুব কিন্তু সেন্সিটিভ ওয়ার্ড, হ্যাঁ। এই জন্য এই শুডের ব্যাপারগুলো হচ্ছে বাইরের দেশে আপনি দেখবেন যে ওরা খুবই পোলাইট, ওরা মানে উডের ইউজ আর কুডের ইউজ বেশি করে, হ্যাঁ। শুডটা তো সেন্সিটিভ ওয়ার্ড, হ্যাঁ, এটা বললে অনেক সময় ঝামেলা, তো মনে হয় যে আপনাকে ডোমিনেটিং ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? আচ্ছা, যেমন আমরা যদি বলি এই তুই আমারে চিনোস, এই আপনি আমাকে চেনেন, এটা বলার চেয়ে তুই আমারে চিনোস বললে বুঝে একটা ক্যাটাগরিতে পড়ে গেছে, ঠিক না? মানে আমাদের দাম দেয় নাই। আপনি আমাকে চেনেন, তখনও বললো যে আচ্ছা ঠিক আছে, একটা সুযোগ আছে। তুই যখন বললে ফেলবে তখন বিষয়টা মেনে নেওয়া। এর স্ক্রিনশট নিয়ে নেন তো। আচ্ছা স্যার, জি স্যার আমি যদি বলি উড ইউ মাইন্ড ক্যান আই অ্যাক্সেস সামথিং, এটা কি ঠিক হয়? এটা অর্থ কি? উড ইউ মাইন্ড ক্যান আই আস্ক ইউ সামথিং, এত কথা বলে লাভ কি? আপনি কুড আই আস্ক ইউ সামথিং, শেষ। উড ইউ মাইন্ড এটা তো বলা থাকে না। উড ইউ মাইন্ড অন্য জিনিস, আপনি কি কিছু মনে করবেন? আমি যদি বলি উড ইউ মাইন্ড গিভিং মি দ্যাট, আপনি বলতে পারেন উড ইউ মাইন্ড আনসারিং মি আ কোয়েশ্চেন, এভাবে বলতে পারেন উড ইউ মাইন্ড আনসারিং মি আ কোয়েশ্চেন। দেখেন আল্লাহর কি বিচার, সেটা প্রশ্ন করে হারাই গেছে। আচ্ছা, উড ইউ মাইন্ড আমি কিছু শুনি না, আমার নেট চলে গেছে। হ্যাঁ, উড ইউ মাইন্ড আনসারিং মি আ কোয়েশ্চেন, রেকর্ডিং শুনুন, আমরা বলেছি would you mind answering me a question, এভাবে বলতে পারি, অথবা could I ask you a question, এভাবেও বলতে পারি। ওই সেন্টেন্সটা বলে কি ভুল হবে না কি, ওটা জিজ্ঞেস করতে? হ্যাঁ ভুল হবে, বাক্যটা হয় না, ভুল হবে। হ্যাঁ হ্যাঁ ভুল হবে। আচ্ছা, স্বাভাবিকভাবে চলুন আমরা তাহলে একটা বিষয়ে চলে যাই আজকে, সেটা হচ্ছে যে আমরা আপনাদের সাথে আজকে হ্যাড বেটার আর উড রাদার নিয়ে কথা বলবো। যে কোনো কিছু আসলে ধরেন বরং ভালো, একটু আগে কে যেন শামীম ম্যাম প্রশ্ন করছিলেন, তাই না? শামীম আলমগীর। তো আপনার একটা উত্তর আমরা এখানে আরেকটা নিচ্ছি, বরং ভালো বা উচিত অনেক সময় বলা। উচিত আমরা এখানে লিখে দিলাম সফট, আর শুডের উচিতটা কেমন? হার্ড, আর এটা হচ্ছে সফট। তো আমরা বরং ভালো অথবা উচিত, তো বরং ভালো অথবা উচিত যদি আমরা বলি তাহলে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে বরং ভালো অথবা উচিত। তো এটাতে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা সুফিয়ান, আপনি আনমিউট করবেন না, অনেকক্ষণ আমি আওয়াজ পেয়েছি। হ্যাঁ আচ্ছা, আপনি আনমিউট করেন না ভাই। শোনেন, আমি যেটা বলছিলাম যে বরং ভালো, এই বরং ভালো যখন আমরা বলবো তখন এটা আমাদের একটা স্কোপ থাকতে হচ্ছে, আমরা হ্যাড বেটার অথবা উড রাদার বলতে পারি। হ্যাড বেটার
উড রাদার, এই দুটার বাংলা মিনিং একই, বরং ভালো অথবা উচিত, তবে দুইটার ইউজ কিছুটা আলাদা আলাদা আছে। হ্যাড বেটার আমরা বরং ভালো কথাটা থাকতে পারে, আবার উচিত থাকতে পারে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সো হ্যাড বেটারের ব্যাপারটা হচ্ছে ওয়ান অপশন, আর কম্পারেটিভ একটা ব্যাপার, তার মানে মোর দ্যান ওয়ান। তার মানে আমি ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে আপনার একটা বিষয় নিয়ে আপনি বললেন যে ভাই এটা প্লিজ একটু দেখেন না, একটু করে দেন। আপনি বললেন না এটা আমি করতে পারবো না, তুমি বরং জিএম স্যারের সাথে কথা বলো, বা তুমি বরং এমডি স্যারের সাথে কথা বলো, অথবা তুমি বরং যে ম্যানেজার স্যারের সাথে কথা বলো। ফর এক্সাম্পল আমরা কোন একটা কেসে যে এটা বললাম, তুমি বরং এমডি স্যারের সাথে কথা বলো। তার মানে এমডি স্যার ইজ দ্য ওয়ান পারসন হু ক্যান হেল্প ইউ, তাছাড়া নো ওয়ান হ্যাজ দ্যাট রাইট। অপশন যখন একটা, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা এটাও যেমন যেটা বরং ভালোর ক্ষেত্রে, হ্যাঁ, আবার উচিতের ক্ষেত্রে আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যদি বলেন তোমার বরং এমডি স্যারের সাথে কথা বলা ভালো, বা কথা বলা বরং এমডি স্যারের সাথে কথা বলা ভালো, বা তোমার বরং এমডি স্যারের সাথে কথা বলা ভালো, বা তোমার এমডি স্যারের সাথে কথা বলা উচিত। ঠিক আছে, যে কোনো একটা আসলো। তা আপনি এক্ষেত্রে যেহেতু অল্টারনেটিভ কোনো অপশন নাই, আপনি তখন ইউ শুড না বলে যদি সফটলি বলতে চান যে না আমি ইউ শুড দিয়ে বলবো না তাকে, তখন আপনি বলবেন যে ইউ হ্যাড বেটার, you had better talk to MD sir. আপনি বরং এমডি স্যারের সাথে কথা, আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন, বা আপনি আপনার বরং এমডি স্যারের সাথে কথা বলা ভালো। আমরা কথাটা কি বলেছি, আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন, অথবা আমি কি বললাম, যখন আমি বললাম আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন, অথবা আমি বলতে পারি আপনার এমডি স্যারের সাথে কথা বলাই বরং ভালো, তাই না? যেভাবে আমরা বরং দিয়ে এটা বুঝে নিলাম, ইউ হ্যাড বেটার টক টু এমডি স্যার। তাহলে আমরা এইভাবে একটা কথা বললাম, অপশন কয়টা? অপশন একটা। তো অপশন একটা থাকলো, আর কোনো অপশন নেই। আর উড রাদারের ব্যাপারটা হচ্ছে দুটো তিনটা বিষয়ের ভিতর থেকে একটা পিক করে নাও। যেমন আপনি বললেন আমি ইয়াতে যাবো, আপনি বললেন ধরেন আপনার বাসা হচ্ছে, আমি ধরে নিলাম ধানমন্ডি, আপনি বললেন আমি ধানমন্ডি থেকে আমি কলা বাগান যাবো। ধরেন ধানমন্ডি একদম আপনি 27-এ আছেন, আর সেখান থেকে আপনি কলা বাগানের একটু ভিতরে আছেন, বা আমরা ধরে নিলাম যে আপনি ধানমন্ডি 7-এ গেলেন। তো যখন ধানমন্ডি 27 থেকে ধানমন্ডি 7-এর দিকে যাবেন, জাস্ট একটা ঢাকার একটা এরিয়া, এটার জন্য বলছি, যারা চেনেন তাদের জন্য ইজি। তো স্বাভাবিকভাবে আপনি যখন এই ডিস্টেন্সে যাবেন, তখন এখানে যাওয়ার উপরে দুটো ওয়ে আছে। এক, আপনি বাসে, কয়েকটা ওয়ে আছে, আপনি বাসে যেতে পারেন, আপনি উবার মানে প্রাইভেট কারে আপনি যেতে পারেন, তারপর আপনি রিক্সায় যেতে পারেন ভিতর দিয়ে, তার মানে আপনার কাছে আপনি বাইকে যেতে পারেন পাঠাও বা কোনো কিছুতে। তার মানে আপনার কাছে 4-5টা অপশন আছে, কিন্তু আপনার কাছে কি আপনার সাথে আরো একজন লোক আছে। তা আপনারা তো উবারে, তার মানে আপনি ইয়াতে যেতে পারবেন না, বাইকের ব্যাপারটা চলে গেল, এটা বাদ, এটা হবে না। তা আপনার সিএনজি অপশন আছে, আপনার রিক্সা অপশন আছে, আপনার বাস অপশন আছে, আপনার প্রাইভেট কার অপশন আছে। তা আপনি বলেন বিকালবেলা যেহেতু পরন্ত বিকেল, আপনি বলেন আমাদের বরং রিক্সাতে যাওয়াই ভালো। আপনি যখন বলছেন আমাদের বরং রিক্সাতে যাওয়াই ভালো, এখানে কি কম্পারিজন হয় নাই? আমাদের বরং একটা রিক্সা নেওয়া উচিত, আমাদের বরং একটা রিক্সা নেওয়া উচিত, বা আমাদের রিক্সা নেওয়া উচিত। তখন আপনি যখন কম্পারিজন আসছে, আমাদের বরং রিক্সা নেওয়া উচিত, বা আমাদের বরংটাকে আপনি চাইলে স্কিপও করতে পারেন। হ্যাঁ, আমাদের রিক্সা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা তো নরমালি বলি উই শুড হায়ার আ রিক্সা। আমরা এভাবে না বলে আমরা খুব সফটলি যখন বলবো, সফট, হ্যাঁ, আমরা যখন সফটলি বলবো, তখন আমরা কি বলবো? উই উড রাদার,
would rather hire a rickshaw. আমাদের বরং রিক্সা নেওয়া উচিত, আমাদের রিক্সা নেওয়া উচিত, অথবা আমাদের বরং রিক্সা নেওয়া উচিত, অথবা আমাদের রিক্সা নেওয়াই বরং ভালো। মানে আপনি যখন একজনের সাথে বরংটা বাদ দিলে কি এটা আর থাকে, মানে কম্পারিজনের এই বিষয়গুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বলা যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি আপনি বরং ভালো বলতে পারেন, বরং উচিত বলতে পারেন, শুধু উচিতও বলতে পারেন। তবে শুধু উচিত হলে সেটা কি হবে? সফট। হ্যাঁ, এটা উড রাদার হ্যাভ হবে না, হ্যাড বেটারে হবে না তখন? উড রাদার যখন আচ্ছা একটু সেটা হচ্ছে যে কম্পারিজন যখন হচ্ছে তখন উড রাদার টার্ম। কিন্তু আমাদের রিকশা নেওয়া উচিত, এখানে তো কম্পারিজনের বিষয় না। আমি রিকশা নেওয়া, এটা একটা সিচুয়েশনাল ব্যাপার, এটা একটা সিচুয়েশনাল ব্যাপার, যে এটা অবশ্যই আমি রিকশার অপশন আছে, বাসের অপশন আছে, সিএনজির অপশন আছে, সেখান থেকে আমরা এটা আমি বলছি কি এটা সিচুয়েশনাল একটা লাইন, এটা একটা সিচুয়েশনাল, মানে এটা সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। মানে আপনি নরমালি যদি এখন আপনার অপশনই আছে একটা যে আপনার মানে অপরচুনিটিটা গ্র্যাব করা উচিত, আপনার আর কোনো অপশন নেই, একটা অপরচুনিটি আপনার সামনে আসছে, নো কম্পারিজন, আপনার গ্র্যাব করা উচিত কি উচিত না, তখন আমি বলতে পারি ইউ হ্যাড বেটার, তখন যাই দেখি তখন আপনাকে বলতে হবে ইউ হ্যাড বেটার গ্র্যাব দ্য অপরচুনিটি। তোমার বরঞ্চ এটার পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। এটার পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। ইউ হ্যাড বেটার গ্র্যাব দ্য অপরচুনিটি, আপনার বরঞ্চ অপরচুনিটিটা গ্র্যাব করা উচিত, বা আপনার অপরচুনিটিটা গ্র্যাব করা উচিত। তার মানে আপনি এখানে সফটলি বলছেন, এখানে একদম হার্ড ভাবে কোনো কিছু বলছেন না, ঠিক আছে? সেটা হচ্ছে সফট একটা ল্যাঙ্গুয়েজ, একটা টোন, রাইট? আমরা তো আসলে কথাবার্তা বললে অনেক সময় কাউকে যদি পরামর্শ করি, ইউ বেটার টক টু, হ্যাড বেটার কিন্তু বলি না, তাই না? ইউ বেটার টক টু এমডি স্যার, আমরা নর্মালি কিন্তু গ্রামাটিক্যালি এগুলো কোনো কিছু বলি না, ইউ বেটার টক টু এমডি স্যার এভাবেই বলি। তাসরিফ আপনার কোশ্চেনটা বলবেন। হ্যাঁ, উড রাদার হ্যাভ এ রিকশা কি ভুল হবে? ও না, কোনো সমস্যা নেই, হ্যাভ তো খুব পছন্দের ওয়ার্ড, এটা খুব সহজ হবে কিনা আমি শিওর না। ব্যাপারটা হচ্ছে যে আমি তো হ্যাভ প্রচুর পছন্দ করি। আপনি নর্মালি হ্যাভ তো অনেকভাবে ইউজ করা হয়। একটা রিক্সা হায়ার করা মানে আমরা একটা রিক্সা নিতে পারি, তাই না? আমরা বলতে পারি উই উড রাদার গেট আ রিক্সা, উই উড রাদার হায়ার আ রিক্সা, উই উড রাদার টেক আ রিক্সা, উই উড রাদার হ্যাভ আ রিক্সা, সবই হবে, মিনিংটা ক্যারি করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া এখানে কি এই যে হ্যাড বেটার যেটা আছে, বেটারটা তো এখানে ভার্ব, তাই না ভাইয়া? না, বেটার কেন ভার্ব হবে? হ্যাড বেটার একটা টার্ম, টকটা হচ্ছে ভার্ব। আচ্ছা, না আমরা তো যেটা জানি যে আপনার হচ্ছে হ্যাভ এবং হ্যাড এর পরে যে ভার্বের থার্ড ফর্মটা থাকে। না, এটা হ্যাড বেটার একটা নাম। দেখেন সবসময় কিন্তু হ্যাভ মানেই কিন্তু আসলে হ্যাভ মানে আমরা তো জানি অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভ কি মূল ভার্ব হতে পারে না? হ্যাঁ, হতে পারে কিন্তু মূল ভার্ব হতে পারে, হ্যাঁ হতে তাই না? পারে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু পরে জাস্ট এই স্লাইডের পরের স্লাইডে আমরা হ্যাভ যে মূল ভার্ব কিভাবে হতে পারে এটা আমরা পার্থক্য নিয়ে কথা বলবো। তো হ্যাভ এর চেহারা দেখলে আমরা সবসময় যে মনে করবো এটা অক্সিলিয়ারি ব্যাপারটা তা না, তেমনি হ্যাভ মানেই যে এটা সবসময় ভার্ব, থিংস নট লাইক দ্যাট, ঠিক আছে? এটা মূল ভার্ব নাও হতে পারে, তাই না? আচ্ছা, স্বাভাবিকভাবে এটা হ্যাড বেটারটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্ম, দেখতে আমাদের হ্যাড এর চেহারা আছে জন্য আমাদের কাছে মনে হচ্ছে এমন, কিন্তু ব্যাপারটা আসলে এটা গ্রামাটিক্যাল, এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে? যেমন আই অ্যাম প্লেইং এমন একটা ভার্ব, কিন্তু আই এম অক্সিলিয়ারি ভার্ব, প্লেটা হচ্ছে মূল ভার্ব। হ্যাড বেটার এখানে কোনো মূল রোল প্লে করছে না। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা যা বলেছি তা কি ক্লিয়ার? আর এটা কিন্তু একটা পার্থক্য মনে হয় আমাদের একটা 56 পৃষ্ঠায় থাকার কথা, তাই না? আছে এরকম 156-57 থাকার কথা। হ্যাঁ, 157 পৃষ্ঠায় এরকম আছে, আপনারা দেখতে পারেন ডান পাশের পৃষ্ঠায়। আমার মনে হচ্ছে যতটুকু আর কি আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই তারা দেখে না এগুলো। তো আপনারা দিন শেষে দেখবেন যে অনেকে এই কোর্স থেকে অনেক বেনিফিট নিবে এবং অনেকে নিচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা কিন্তু অনেকে পড়ছেন না, পড়ার সময় পাচ্ছেন না বলে মনে করছেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি পড়তে পারছেন না এই একটা কারণেই। একটা স্ক্রিনশট নিয়ে নেন শরীফ, আমি পরে বলছি। আপনার একটা কারণেই মূলত পারছেন না, এর কারণটা হলো যে আপনি নিয়ে বসছেন না। আপনি নিয়ে বসলেই হয়ে যায়, কিন্তু আপনি নিয়ে বসার কথা মনে হচ্ছে না, খালি ক্লাস চলে আসছে। মাঝে মাঝে আবার দেখছেন, আর অনেকের ব্যাপারটা এরকম ক্লাসে যা হচ্ছে তার উপর দিয়ে চলে যাচ্ছে,
এটা হয় কি, এটা ভালো, আপনার খারাপ না, মন্দের চেয়ে তো মানে অ্যাটলিস্ট 0 থেকে তো বেটার। তো হয় কি আপনার ব্রেনে প্রথম দিন দেখার পরে এটা সুপারফিশিয়াল লেভেলে থাকে, বাসা এটাকে আরেকবার রিভাইজ করলে এটা আপনার ব্যক্তিগত হয়ে যায়। স্যার স্যার জি স্যার আমি কিছু বলতে চাই। হুমায়ুন আপনি জীবনের প্রথম কথা বলেছেন, আমরা গভীরভাবে আনন্দিত, অভিভূত। আপনি বলেন। স্যার বইয়ে দেখলাম যেখানে উচিত আছে ওখানে হেড বেটার দেওয়া আছে, আর যেখানে বরং আছে ওখানে উড রেদার দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নেই, দুটোই জায়েজ আছে। হ্যাঁ, আপনি তবে ব্যাপারটা যে বরং উচিত এভাবে বলেন, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি ওই যে মানে হ্যাড বেটারের ব্যাপারটা উচিত দিয়ে এইভাবে বলে, কিন্তু হ্যাড বেটারের ব্যাপারটা বরং ভালো এটা বলে। ক্লাস নাম্বার 2 পেজ নাম্বার 28 আপনারা দেখবেন রাইটিং বইয়ের বাম পাশের পৃষ্ঠা, সবার উপরের বাক্য, পয়েন্ট নাম্বার 6। তোমার বরং এমডি স্যারের সাথে, আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন। ঠিক আছে, আপনি বাম পাশের পৃষ্ঠায় দেখবেন সবার উপরে 28 নম্বর পৃষ্ঠা। আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন। এটা বলা আছে না, আপনার বরং এমডি স্যারের সাথে কথা বলা ভালো, আপনি বরং এমডি স্যারের সাথে কথা বলুন বলেছে না? 28 পৃষ্ঠা দেখেছেন সবার উপরের লাইনটা? এক্স্যাক্ট স্যার দেখেছি। হ্যাঁ, কি লেখা আছে এটাতে? আপনি বরং এই ব্যাপারে এমডি স্যারের সাথে সাহেবের সাথে কথা বলুন। এমডি সাহেবের সাথে কথা বলুন। সো আপনি তার মানে এইটার ব্যাপারটা হচ্ছে যে আপনি বরং, এই বরং কথাটা বলেছে এখানে, তার মানে এটা উচিত ছাড়া যে বরং হয়, এখানে কিন্তু এটাই হবে। আমি কিন্তু এটাকে স্কিপ রেখেছিলাম। তো এটার ব্যাপারটা হবে হচ্ছে ইউ হ্যাড বেটার টক টু মিস্টার এমডি। হ্যাঁ, মিস্টার এমডি, ইউ বেটার টক টু মিস্টার এমডি অ্যাবাউট দিস ইস্যু অথবা ইন দিস কানেকশন। ঠিক আছে, বুঝতে পারছি কি? দ্যাটস ইট। ক্লিয়ার? এখন কি ম্যাডাম হতে পারে বাংলা অনেকভাবে হতে পারে, বইয়ে একটা জিনিস মেনশন করে অনেকগুলো জিনিস মেনশন করে না, এই জন্যই তো আমি আছি যাতে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে ক্লারিফাই করা যায়, তাই না? বিরাবার সাহা কি ডেভেলপমেন্ট হচ্ছে? কার বার্থডে গেছে এটা? হ্যাঁ, আচ্ছা, সুরন্তু না? আচ্ছা, আচ্ছা, স্বাভাবিকভাবে আমাদের কাছে এটা কি ক্লিয়ার? স্ক্রিনশট পেয়ে গেছে। চলুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, ওকে ফাইন। সো লডিস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা তাহলে একটু ইয়া করি, কথাবার্তা বলি। আচ্ছা, ধরে ফেলেছি। আচ্ছা, ওকে। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনাদের এটা তো একটা ইস্যু গেল, আর একটা ইস্যু এখন আপনাদের সাথে সেতু উডরাদারের ব্যাপারটা আমাদের কাছে ক্লারিফাইড হয়ে গেল। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো ইনফিনিটিভ টু, তাই না? আমাদের ইনফিনিটিভ টু তো বাদ আছে, তাই না? আচ্ছা, আমরা ইনফিনিটিভ টুটা আগে করব। আমরা যেটা করব আপনাদের সাথে ভেবে রাখি, আগে আমরা একটু প্ল্যান করে রাখি। আমরা আজকে কিছুটা শুরু করব এবং আগামী দিনের মধ্যে আমরা ইনফিনিটিভ টুটা ডান করে দেব। ঠিক আছে, ভালো করে বুঝি। তার মানে আগামী দিন, আজকে এবং আগামী দিন ধরে আমরা ইনফিনিটিভ টুটা ডান করে দেব। এরপরে আমরা ঈদের আগে আমাদের আরো একটা ক্লাস থাকবে মঙ্গলবার, ওই দিনে আমরা পার্টিসিপল জিরান নিয়ে কথা বলবো। প্রিপোজিশনটাকে অর্ধেক ধরলে বাকি অর্ধেক ঈদের পরে মুশকিল হয়ে যাবে। তো আমরা প্রিপোজিশনটাকে, যেহেতু প্রিপোজিশন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট না, এটা অ্যাকিউরেসির পয়েন্ট, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের পয়েন্ট না। সো এটাকে রপ্ত করা খুব কঠিন কিছু না, এটা কনফিউশন, কিন্তু কনফিউশনের থেকে আমাদের মেইন স্ট্রিম, আমাদের মূল খাবারটাই নাই, নাস্তার চিন্তা পরে, তাই না? প্রিপোজিশন ওই রকম। তো প্রিপোজিশনটা আমরা ঈদের পরে ধরবো যাতে আবার এক সেটে চলে। কারণ প্রিপোজিশন অফ প্লেস করবো, কয়েকদিন পরে প্রিপোজিশন অফ টাইম করবো, আবার প্রিপোজিশন অফ মুভমেন্ট করবো, আমরা না গুলিয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো এক সেটে চলে তখন আমাদের একটু সুবিধা হবে। তো স্বাভাবিকভাবে চলুন আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইনফিনিটিভ টু নিয়ে, টু এর ব্যবহার নিয়ে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা, এবং আপনাদের আমি 3টা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা বলেছি যে 3টা আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ইনফিনিটিভ, এখন আমি প্রিপোজিশনে যেতাম ইনফিনিটিভে না গিয়ে, কিন্তু ইনফিনিটিভে কেন আসছি? ইনফিনিটিভ খুব গুরুত্বপূর্ণ।
আমি চাই ঈদের আগে আপনারা খুব একটা ভালো সেটেলমেন্ট নেন এবং ঈদের সময়টাতে একটু হলেও কাজে লাগান। মানে যদি একদিনও পড়তে বসেন, ঠিক আছে, যদি আমি চাচ্ছি না আপনারা ঈদের মধ্যে একদম পড়ে দুনিয়া উদ্ধার করে ফেলবেন, এরকম কোনো কিছু আমি প্রত্যাশা করি না। তো যদি সেটা করেন তাহলে এরকম কোনো তথ্য পাইলে আমাকে জানাবেন, আমি তাদের ব্যাপারে ব্যবস্থা, মানে ঈদ হচ্ছে ছুটি আনন্দের জন্য। আচ্ছা স্যার, এখন ব্যাপার হচ্ছে যে ইনফিনিটিভ টু। লাইস এন্ড জেন্টলম্যান, আমরা প্রথম যে কথাটা বলছি, ইনফিনিটিভ টু এর আগে আমাদের কথা হবে টু নিয়ে। টু এরা হচ্ছে একই বাবার সন্তান কিন্তু আসলে দুই সন্তান। হ্যাঁ, এক সন্তান বড় হয়ে সে হলো প্রিপোজিশন, আর এক সন্তান সে বললো না আমি প্রিপোজিশন হব না, আমার ভাই প্রিপোজিশন পাবে, সে হলো ইনফিনিটিভ। এখন দুই ভাই যখন দুই পজিশনে গেছে, একজন যদি ডাক্তার হয় একজন যদি ইঞ্জিনিয়ার হয়, দুইজনই তো আর মানুষের অপারেশন করতে পারে না, লোকজন এটাকে খারাপ বলবে। তো দুইজনের বৈশিষ্ট্য দুই রকম। একজন অপারেশন করার সময় যখন মানুষের অপারেশন করে তার সাথে কাঁচি এটা ওটা বিভিন্ন কিছু কাটাকাটি জিনিস থাকে, আর একজন যখন ইঞ্জিনিয়ার তখন তার মেশিনারিজ অন্যরকম, ড্রিল মেশিন, এটা দিয়ে ওটা করছে ওটা দিয়ে ওটা করছে, তার সেটআপ আলাদা, সেও অপারেশন করছে কিন্তু সে মেশিনে অপারেশন করছে। তো টু এর দুই ধরনের দুই ভাই যখন দুই রকম হয়েছে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন থাকবে, কিন্তু প্রিপোজিশন টু বড় ভাই হলেও লোকজন এটাকে খুব পাওয়ারফুল মনে করলেও দিন শেষে যখন তারা একটা বয়সে পরিণত হলো তখন দেখা গেল জীবন আসলে ইনফিনিটিভ টু, যাকে আসলে প্রথম অবস্থায় দাম দেয় নাই, সবাই বলেছে না প্রিপোজিশন কত, সে প্রথাগত যে পজিশন গুলো সেগুলোতে সে গেছে। হ্যাঁ, তো এইগুলোতে যাওয়ার কারণে সবাই মনে করছে প্রিপোজিশন না জানি কি, কারণ প্রিপোজিশন হলে ভার্বের সাথে আইএনজি হয়, যখন প্রিপোজিশন টু হয় তখন ভার্বের সাথে আইএনজি হয়। সবাই মনে করেছে এটা খুব গতি, কারণ ছোটবেলা থেকে শিক্ষকরা মুখস্থ করা তো প্রিপোজিশন টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ করো, যার ফলে আমরা সবাই ভয় পেয়ে পেয়ে এসে মনে করেছি প্রিপোজিশন জীবনে অনেক বড় বিষয়। তো বড় হয়ে দেখলাম ইনফিনিটিভ টু সে সবকিছু স্মুথ করে দেয়, ভাই এত কঠিন করে কিছু না। টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম, আর এদের হচ্ছে টু এর পরে ভার্বের সাথে আইএনজি। তো বাস্তব জীবনে দেখা গেল যে ইনফিনিটিভ টু বলছে না কোনো কিছু মুখস্থ করতে হবে না, সিচুয়েশন আসবে তুমি শুধু দেখবা, বাহ ভালো, আস্তে 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 আমরা এই জায়গাতে ইনফিনিটিভের দিকে চলে যাই। তো স্বাভাবিকভাবে আমরা যদি আরো সহজ করে বলি যে প্রিপোজিশনকে আমরা বলতে পারি জাভা। জাভা খুব বিখ্যাত, জাভা আর অ্যান্ড্রয়েড আমরা অনেকে বুঝি ব্যাপারটা। আমরা আগের দিকে যে ফোনগুলো ইউজ করেছি, ওই যে কুয়েট্রি কিবোর্ড বা এই টাইপের ফোনগুলো, ছোট ছোট ফোন যেগুলোতে মোটামুটি এমএমএস এটা ওটা অনেক কিছু ইউজ করা যেত, ওই জাতীয় ফোনগুলো ওগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের। সাধারণত ইয়া ফোনটা বেশি ইউজ করতো আর কি, মানে নোকিয়া জাভাটা বেশি ইউজ করতো। নোকিয়া ধ্বংসের বড় কারণ হচ্ছে তারা অ্যান্ড্রয়েড নেয় নাই। অ্যান্ড্রয়েড হচ্ছে আজকে আমরা যত ফোন টোন ইউজ করি মোটামুটি আইফোন বাদে বাকি সব মোটামুটি অ্যান্ড্রয়েডে চলে। বিশ্বের 90% ফোন অ্যান্ড্রয়েডে চলে, 90% বলা যাবে না, ঠিক 80% আমরা বলি অ্যান্ড্রয়েডে চলে। তো অ্যান্ড্রয়েডে চলার কারণে হয় কি তার অ্যাকসেপ্টেন্স বেশি, তো এইটার অ্যাকসেপ্টেন্স বেশি, এটা হচ্ছে 95% টাইমে ইউজ হয় আর এটা 5% টাইমে ইউজ হয়। এটার জন্য শিখতে পুরো জীবন লেগে যায় ধরেন কন্ট্রোলে রাখতে, আর এটা মোটামুটি একদিন দুই দিনেই দখলে নিয়ে আসে, প্র্যাকটিস করতে করতে জিনিসটা পার্মানেন্ট হয়। তা আমরা কোনটাকে নিয়ে আলোচনা করব তাহলে? এটা শেখার বিষয়, এটা মুখস্থের বিষয়, এটা শেখার কোনো বিষয় নাই, এটা কোনো গ্রামার নেই, এটা গ্রামার আছে। তাহলে আমরা কোনটা শিখতে পারবো? এটা মুখস্থ, পারফর্ম করলে কিছু পাবেন, পারফর্ম না করলে কিছু নাই, আর এটা বুঝলে কাজ হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ইনফিনিটিভ টু হলে তাহলে আমরা নরমালি আপনাদের মধ্যে প্রশ্ন আসলো, আচ্ছা ইনফিনিটিভের তাহলে ব্যবহারটা কখন হবে আর প্রিপোজিশন টু এর ব্যবহারটা কখন হবে? দুটো আমাদেরকে একটু পাশাপাশি দেন, তাহলে আমরা বুঝি দুই ভাইয়ের মধ্যে কে সুফি, তাই না? তো চলেন আমরা দেখি কে সুফি। তো স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু কিছু টু আছে, আমরা যখন একদম রাইটিং এর শুরুতে ছিলাম তখন আমরা একটা ইউজ করেছিলাম উইথ আ ভিউ টু, যেটার পর আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি হবে। আমরা বলেছিলাম অনেক কিছু, যেমন লুক ফরওয়ার্ড টু, এটা আমাদের ইমেইলের জন্য অনেক বেশি কাজে লাগে। লুক ফরওয়ার্ড টু, অনেক সময় আমরা দেখবো যে অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু মানে কোনো কিছু তো অভ্যস্ত হওয়া, তাই না? কোনো কিছু তো অভ্যস্ত হওয়া। তাহলে আমি যদি বলি আমি ক্রিকেট খেলাতে অভ্যস্ত, আমি ক্রিকেট খেলাতে অভ্যস্ত, আমি কি বলবো? আই অ্যাম। যেহেতু আই অ্যাম হয়েছে সেহেতু অ্যাকাস্টম না হয়ে কি হবে? অ্যাকাস্টমড, তাই না? ঠিক কিনা? অ্যাম এর পর তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই না? যে কোনো সময় অ্যামিজারের পর যদি ভার্বটা বসে দুটো অপশন,
এক ভার্বের সাথে আইএনজি হওয়া, তাহলে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হতেই হবে। এইখানে গিয়েই ভাইয়া প্যাসেজের সাথে আমার মাথায় গন্ডগোল হয়ে যায়। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে গন্ডগোল ঠিক হয়ে যাবে, আমি আছি। আমরা আরো অনেকগুলো ক্লাস করি আপনাদের সাথে, এখন তো ক্লাস হয়নি, আরো 27 ক্লাস বাকি আছে আমাদের, যে কত কিছু বাকি আছে। ঠিক আছে, আমাদের টোটাল কতটা ক্লাস হবে? 440টা, আমাদের 40টা ক্লাস হবে। হ্যাঁ 40টা ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো স্বাভাবিকভাবে যেটা হয়, আই অ্যাম অ্যাকাস্টমড টু প্লে হবে না প্লেইং হবে? প্লেইং। আচ্ছা, তাহলে আই লুক ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই হবে না গেটিং ইউর রিপ্লাই হবে? গেটিং ইউর রিপ্লাই। এটা কেন এরকম, গেটিংটা এরকম কেন হলো? কারণ ভার্বের সাথে আইএনজি কেন হলো? কারণ এটা প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু বলতে এই টোটাল সেটআপটা একটা আছে প্রিপোজিশন টু। আপনি নরমালি ছোটবেলায় ওই অ্যাডভান্স বই বলেন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট বলেন, মোটামুটি 1-150 যদি মাথায় দেখেন সারা জীবন ভেঙে ভেঙে খাওয়া যাবে, সমস্যা হবে। আর যদি আইএলটিএস ভালো করতে চান তাহলে 200-300 জানলেন, এই এনাফ, এত লাগে না। মুখস্থের বিষয়, এখানে কোনো কারিগরি কোনো দক্ষতার কোনো কিছু নাই। তো এইটা একটা বিষয়। উইথ আ ভিউ টু অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাইং হবে? অ্যাপ্লাই এর জন্য এই উইথ আ ভিউ টু মানে তো আসলে ফর উইনিং না দিয়ে আমরা কি দিয়েছিলাম? উইথ আ ভিউ টু উইনিং, তাই না? তো এইটা একটা ইস্যু গেল। আর ইনফিনিটিভ টু এর কথা না, এরকম কোনো সেটআপ না। ইনফিনিটিভ টু এর ইস্যুটা হচ্ছে, ইনফিনিটিভ টু এর ইস্যুটা হচ্ছে তাদের হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? এটার কথাটা ফর এক্সাম্পল, একের অধিক যখন ভার্ব হয়, কি বলেছি? একটা বাক্যে মূল ভার্ব কয়টা থাকে? যতক্ষণ পর্যন্ত কোনো দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু দিয়ে আমরা না আটকেছি, একদম কোন রকম জ্যোতি চিহ্ন ছাড়া, মানে কোন রকম পাংচুয়েশন আসার আগ পর্যন্ত, মানে সাধারণত সেমিকোলন বলেন, কিছু সময় কমা, কিছু সময় আমরা এগুলো নিয়েও কথা বলবো, কিছু সময় ফুল স্টপ বা কিছু সময় কোয়েশ্চেন, এগুলো না আসা পর্যন্ত আসলে একটা বাক্য ক্লোজ হয় না। তো একটা বাক্য যদি আমরা দেখি, তো একটা বাক্যে মূল ভার্ব কয়টা থাকতে পারে? একটা অংশে একটাই থাকতে পারে। এর পরের যে ভার্বগুলো তারা অন্যান্য রোলে চলে যেতে পারে, কারণ একটা ক্লাসে ফার্স্ট একজনই হয়। ক্লাস 1-2 এর হিসাব আলাদা, 7-8 জনও ফার্স্ট হয়, একই মার্কস পায়, 600 পায়। আল্লাহ এটা যে কিভাবে পায় আমি জানি না, আমরা ছোটবেলায় পাইনি। যাই হোক, এখন স্বাভাবিকভাবে যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, যখন আপনার একের অধিক ভার্ব হচ্ছে, ওই ভার্বগুলো অন্য রোল প্লে করে। কেউ প্লে করে অক্সিলিয়ারি ভার্ব, কেউ প্লে করে ইনফিনিটিভ টু, এইটাতে চলে যায়। বিভিন্ন জন বিভিন্ন রোলে চলে যায়। ফর এক্সাম্পল, আমি বললাম আমি ঘুমাতে চাই, আমাকে ঘুমাতে দাও, আমি ঘুমাতে চাই। এখানে ভার্ব কয়টা আছে? মোট দুটো ভার্ব আছে। একটা হচ্ছে ঘুমানো ভার্ব, আর একটা হচ্ছে চাই ভার্ব। এখন আমরা বাংলা নিয়ম অনুযায়ী কি বলেছি? কোনটা মূল ভার্ব? সাধারণত শেষে চাই। তার মানে এটা মূল ভার্ব। আমি আগে লিখে ফেলি, পরে লিখতেছি বাকিগুলো কি হয়। আই ওয়ান্ট। এখন এই ঘুমাতে, চলতে, যেতে, খেতে, নাচতে, গাইতে, দৌড়াতে, যত তে 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 জিনিসপত্র আছে, এগুলোর সাথে ভার্ব, এগুলোর সাথে টু হয়। সেটা নিয়ম আমি একটু পরে বলছি। বাকি যে উদ্দেশ্যমূলক যে কথাগুলো হলো, বাকি যে উদ্দেশ্যমূলক যে জিনিসগুলো হলো, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কি বলবো? আই ওয়ান্ট টু স্লিপ। আমি দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু। যে কোনো কিছু উদ্দেশ্য বুঝালে, যে কোনো কিছু উদ্দেশ্য বুঝালে তার সামনে আপনি টু দেবেন। যেমন আমি জিততে চাই, আই ওয়ান্ট টু উইন। তাহলে আমি যাই, আই গো। বাংলাদেশ টিম যায়, বাংলাদেশ টিম গোস। বাংলাদেশ টিম জয়ের উদ্দেশ্যে যায়, এটাও কি উদ্দেশ্য বুঝাচ্ছে না? জিততে বা জয়ের উদ্দেশ্যে, কথা তো একই। আমরা বলার ধরন হলো বললো, বলেছিল, খেললো, খেলেছিল, যেমন হতে পারে। ঠিক তেমনি জেতার উদ্দেশ্যে আর জিততে একই জিনিস, তাই না? একই জিনিস হলে সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ টিম গোস, তারপর কি হবে? টু উইন দা ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ কিন্তু ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। অনেকে অবাক হচ্ছেন কেন? গত বছর
2020-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো না বাংলাদেশ? করোনার কারণে ভুলে গেছেন, তাই না? বাংলাদেশের কি এক স্বর্ণোজ্জ্বল, হ্যাঁ, ক্যাপ্টেন বাংলাদেশের আকবর ফাইনালের 2 দিন আগে তার একমাত্র বোন মারা গেছে। এই অবস্থায় নিয়ে ফাইনালে টিমকে ধরে রেখে সে ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে। ঠিক আছে, কি পরিমাণ বোনের জন্য স্পোর্টসম্যানরা লোড নিতে ওদেরকে শেখায়। স্পোর্টসম্যান খুবই মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে ওদের তৈরি হয় খেলতে খেলতে। ঠিক আছে, সারা রাত কেঁদেছে, সকালবেলা থেকে টিমকে নিয়ে ফেলেছে। হ্যাঁ, নেন একটা স্ক্রিনশট নিয়ে নেন। এইটা যা আমি এতক্ষণ বলেছি, যা বলেছি, এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? আমরা আমাদের এই যে ইনফিনিটিভ টু নিয়ে আমরা এখন পুরো ক্লাস কথা বলতে থাকবো, কিন্তু আমাদের প্রিপোজিশন টু নিয়ে আর কোনো কথা নাই। আমরা পার্থক্য দেখিয়েছি। এটা প্রিপোজিশন টু এর ক্লাস না, প্রিপোজিশন আমাদের ক্লাস আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কি কোনো গ্রামার আছে? কোনো গ্রামার নেই, মুখস্থ করতে হবে। ক্যাটস এন্ড ডগস দেখলেই আমি বুঝবো যে এটা বিড়াল ও কুকুর না, কিন্তু এটা মুষলধারে, এরকম কোনো নিয়ম নাই, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এন্ড দা কুমড়ার সম্পর্ক খারাপ, তার মানে আমি যদি বলি দা কুমড়া না বলে আমি বললাম না বোতল আর মেজে, কারণ এটা একটার উপর বললে আর একটা ক্ষতি হয়, তাহলে কি মিলবে? মিলবে না। দা কুমড়া এটা বিখ্যাত হয়ে গেছে, এটাই বিখ্যাত। বোতল আর আচ্ছা, বোতল আর মেজে বললে, টাইলস বললে এটা হবে না, বুঝছেন? আচ্ছা, তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে আমরা এই প্রিপোজিশন টু এর ব্যাপারটা হচ্ছে যে আপনারা বইপত্র যে কোনো কিছু দেখে প্রিপোজিশন টু কিছু মুখস্থ রাখলে অনেক সময় আনসার রাইটিং করে আপনি দেখবেন কিভাবে টু এর পর ভার্ব না আইএনজি কেন হলো, আপনি হঠাৎ করে চিন্তা করার দরকার নেই, এটা ভুল। মনে রাখবেন, তার মানে এমন অনেক সময় কিছু কিছু জিনিস আছে, যেমন সিক্রেট টু, কি টু, কারণ এগুলো দেখলে আপনি নর্মালি মনে করেন যে এডুকেশন ইজ টু, ধরেন আপনি বলেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু গেট সাকসেস। আমরা অনেকেই বলে থাকি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু গেট সাকসেস, আসলে কি টু গেট সাকসেস হবে না, কি টু গেটিং হবে। কেন? এটা আমরা অনেক সময় এই কি টু হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি মুখস্থ রাখেন ভালো হবে। আপনি অনেক সময় চমকে উঠবেন যে কি ব্যাপার, এটার পর ভার্বের সাথে আইএনজি কেন হলো, টু এর পরে কেন ভার্বের সাথে আইএনজি হলো, সাথে সাথে আপনি বুঝে ফেলবেন এটা প্রিপোজিশন টু, ওটা ইনস্ট্যান্ট মুখস্থ করে ফেলেন, সামনে যা পাবেন। জি বলছি, রাইটিং স্কিলের জন্য কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে? আরে বেশি না ওসমান গনি সাহেব, আমি জানি আপনি অনেক পড়ছেন, হ্যাঁ, এত পড়ার কোনো কিছু নাই। আপনি আপনি দেড়শো ইউজ করে, মানে মুখস্থ করে এগুলোকে ইউজ করা শুরু করেন, দেখবেন এক জীবন পার হয়ে যাবে। এগুলোই কে খায়, যেগুলো দরকার সেগুলো দিতে হবে তো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ও যেগুলো দরকার এগুলো দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য কিছু দেবো। হ্যাঁ, আমার গ্রামার বইতে 1000টা আছে। 1000টা আছে না? আচ্ছা, দেখছেন অনেকে দল আবার ওসমান গনিকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হয় যে আপনারা দেখবেন, আপনারা কিন্তু মোটামুটি সবাই একটা এজে পৌঁছেছেন, আপনারা প্রথমে শর্ট লিস্টটা না নিজেই করতে পারেন। আপনি দেখবেন যে আপনি ওটার অর্থ পাশে দেওয়া আছে, আপনাদের যে গ্রামার বই আছে 1000টা যেখানে দেওয়া আছে, ওটাকে দেখলে আপনি বুঝবেন যে এইগুলোর দরকার আছে, আবার দেখলেই বুঝবেন এগুলোর দরকার নাই। আপনারা এই আইডেন্টিফাইটা করতে পারেন যে এইগুলো আমি জীবনে কোনোদিন আমার ইউজের দরকার হয়েছে, এটার বাংলাটা আমার মাথায় এসেছে, কিন্তু আবার কিছু কিছু কখনো আসে নাই, সেগুলো তো আমাদের জেনে কোনো লাভ নাই। তো আপনি নিজেই দেখবেন 1000 থেকে আপনি 300 শর্ট লিস্ট নিজেই করে ফেলতে পারবেন। আমি হলে হয়তো আর একটু করে দিতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি নিজেই দেখবেন শর্ট লিস্ট করে ফেলতে পারছেন। হ্যাঁ, আপনাকে করে দিতে হবে নাকি? তাহলে আপনি 1000-এর ওই লিস্ট আমাকে দিয়ে দেন, আল্লাহ কি একটা বিপদে পড়বে। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, আপনার সমস্যা নাই, ইনশাআল্লাহ একটা সময় আপনাদেরকে দিব। আমি আসলে তো মানে বাংলা টাইপ পাই না, তারপর হচ্ছে যে ছবি তুলে দেখে ওখান থেকে দাগ দিয়ে দেওয়া, একটু কিছু একটা দিতে পারি, এই সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে চলুন আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি। আমরা এটাকে মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা চলে আসি একদম বেসিক লেভেলের কথা ইউজ হয়। এই অংশটা যারা দেখছেন খুব সিনসিয়ারলি ক্লাসে মনোযোগ দেবেন। এটা আপনার রাইটিং স্কিলের অনেক ক্ষেত্রে ডে টু ডে কনভারসেশনে আপনাকে 70% কমফোর্টেবল করে ফেলবে আজকের পরে। যা যা মানে প্রতিবাদ নাকি
ভাইব্রেশন সুন্দরভাবে আমরা একটা, যেহেতু এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ হবে, আমরা একটা সুন্দরভাবে এবং এটাই আজকে শেষ স্লাইড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হবে লেডিস এন্ড জেন্টলম্যান, এখান থেকে যেতে, চলতে, ফিরতে, আমি যেভাবে লিখি আর কি, বলতে, ঘুমাতে, যাওয়ার, খাওয়ার, চলার, ফেরার, জানানোর, দেখানো হতে পারে। আচ্ছা, যাওয়ার উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে, পাঠানোর উদ্দেশ্যে, জয়ের উদ্দেশ্যে, উদ্দেশ্যে বা জন্য, উদ্দেশ্যে বা জন্য, উদ্দেশ্যে বা জন্য, জানানোর উদ্দেশ্যে বা শেখানোর উদ্দেশ্যে বা শেখানোর জন্য। তো 3 নম্বরটা কি লিখছেন? জয়ের তারপর আর একটা সাইডে লিখছি যাওয়া, যাওয়া খাওয়া, যাওয়া পাওয়া, যাওয়া পাওয়া, দেওয়া, জানানো, পাঠানো, খাওয়ানো, স্যার নেওয়া, বুঝতো? একইভাবেই আমরা জায়গা নেই, এই জন্য লিখি নাই। হ্যাঁ, নেওয়া দেওয়া, হ্যাঁ, তারপর জানানো, পাঠানো, খাওয়ানো, পিটানো, থাপড়ানো, ধোলাই দেওয়া, হ্যাঁ, এগুলো সবকিছু ধৌত করা। হ্যাঁ, মানে এক কথায় আমরা যদি বলি ভার্ব এর সাথে বা ও থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে যাওয়া, পাওয়া, দেওয়া, নেওয়া, হ্যাঁ, এগুলো যেমন একটা বিষয়। কিছু কিছু সময় তো আমরা কিছু কিছু ভার্ব বলে, যেমন দেখানো, শেখানো, দৌড়ানো, এগুলো তো ও যুক্ত হয়, তাই না? এই যতগুলো আমি এতক্ষণ লিখলাম, এই সবগুলোর ক্ষেত্রে নিয়ম একটাই, 90% টাইমে, কত পার্সেন্ট? 90% টাইমে এটার রুল একটাই,
রুলটা কি? টু প্লাস ভার্বের বেস। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে যে তিনটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, তার মধ্যে এইটা একটা। এইটা ছাড়া আপনি কোনোদিন কোনো স্পিকিং রাইটিং কিচ্ছু করতে পারবেন না। এইটা এক অন্যরকম জিনিস। মানে আমি যদি বলি প্যাসিভ একটা বড় জিনিস, এটা হচ্ছে একটা স্ক্রুর মতো। এটা ছাড়া এটা হচ্ছে গেটওয়ে, একটা ছাড়া একটাতে যেতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ রুল একটাই। তার মানে আপনারা আমার সাথে এখন বাংলাটা আগে ক্লিয়ার করবেন, কেন আমাদের কনসেপ্ট সব আসে বাংলায়। আমি যদি বলি যেতে চলতে, বাংলা বাক্য যদি যেতে চলতে, যেমন আমি যদি বলি আসলে আমাদের দেশে মেয়েদের মানে আসলে পারিবারিক সাপোর্ট ছাড়া চলতে খুব সমস্যা হয়। এই যে চলতে সমস্যা হয়, আপনি যাই বলেন না কেন এই চলতে জায়গায় মানে টু লিড দ্য লাইফ, মানে চলা বলতে আসলে ওয়াক না, যেটাই হোক না কেন টু হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে বাংলা বাক্যে যদি আপনি এরকম পান। আমি যদি বলি যে আসলে আমার কথা বলতে, আমার আসলে বেশি কথা বলতে ভালো লাগে না, আপনি বলেন আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক, আমার বলতে ভালো লাগে না, আই ডোন্ট লাইক টু স্পিক, অথবা আই ডোন্ট লাইক টু টেল আ লট, রাইট? আই ডোন্ট লাইক টু সে আ লট, আমি অনেক বলতে পছন্দ করি না, রাইট? তারপর সার্বিকভাবে আপনি এটা আসছে, আপনি যখন বলছেন যে আমি বাসায় ফিরতে, আমার বাসায় ফিরতে দেরি হবে, আপনি বললেন আমার বাসায় ফিরতে দেরি হবে। আপনি বুঝতে পারছেন এটা ফিউচার হবে। আমার দেরি হবে মানে কি? আই উইল বি লেট না, আই উইল, আমি ডাক্তার হব, আই উইল বি ডক্টর, আমার লেট হবে, আই উইল বি লেট, মানে আমার দেরি হবে, মানে আমি দেরি হব। আমি দেরি হব তো আসলে বলি না আমরা, আমার দেরি হবে আমরা বলি। আই উইল বি লেট, আমার দেরি হবে বাসায় ফিরতে। এখানে এই ফিরতে অংশটা কি হবে? রিটার্ন মানে হচ্ছে ফেরা, টু রিটার্ন হোম। সহজ হয়ে গেল না ব্যাপারটা? তাহলে আমি যদি বলি যে আমার ফাইলটা সাবমিট করতে দেরি হবে, ফাইলটা সাবমিট করতে, জমা দিতে, তে আছে তেযুক্ত। শরীফুল, এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ, এখন ঘুমানো যাবে না, ঠিক আছে? এখন একদম সিনসিয়ার ভাবে, এটা হচ্ছে পুরো কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা জিনিসের একটা বলছি, ঠিক আছে? টেন্স শেখার পরে যে জিনিসটা সব থেকে বেশি লাগে তার মধ্যে এইটা একটা। এটা খুবই, ইভেন আমি প্যাসিভটা একটা স্ট্রাকচার, কিন্তু এটা এমন এক জিনিস, এটা আপনাকে কমফোর্টেবল স্পিকার বানায় দেবে, ঠিক আছে? আমার কাছে ইনফিনিটিভ টু এর গুরুত্ব সব থেকে বেশি, কিন্তু প্যাসিভটা অনেক স্ট্রাকচার দেখা যায়, কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বের দিক থেকে অন্যরকম। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা যেটা বলছিলাম আই উইল বি লেট টু রিটার্ন হোম, তাহলে আমি যেটা বললাম যে আমার ফাইলটা জমা দিতে দেরি হবে, জমা দিতে, আই উইল বি লেট টু সাবমিট a paper. সাবমিট দ্য পেপার। তাহলে আমি যদি বলি আমার ইউএসএ যেতে দেরি হবে, I will be late. যাওয়ার ইংলিশ হচ্ছে go, to go USA. To the USA. USA এর আগে দেওয়া হবে to go to the USA। এটা আমরা কেন দেওয়া হবে, এটা নিয়ে আমাদের আর্টিকেলের ক্লাস আছে, সেখানে আমরা দেব। So I will be late to go to the USA, আমার ইউএসএ যেতে দেরি হবে, রাইট? তাহলে আমি স্বাভাবিকভাবেই যদি বলি যে যত কিছু, আপনি যদি বলেন যে আমি কোনো কিছু বলতে চাই না, আমি কোনো উত্তর দিতে চাই না, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি দিতে চাই না, দেওয়ার ইংলিশ গিভ, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ, আই ডোন্ট তো আমরা লিখবো না, রাইটিং এর ক্ষেত্রে আমরা কি লিখবো? আই ডু নট। ঘুমাই গেছিলাম কারো, I don't want to sleep. To give to reply. আমি বলতে চাইছিলাম, ও আচ্ছা, I do not to give to reply. I don't want to reply, আমি রিপ্লাই করতে চাই না, হ্যাঁ, I don't want to reply। এটা মনে হয় আমাদেরকে একটা অ্যালার্ম দিচ্ছে,
মানে হাইয়েস্ট শেষ অংশটাকে একটু শোনাই দিচ্ছে, বুঝলেন? প্রথম অংশ থেকে দিলে কি হতো, তো ক্লাস শেষ করেন, ঠিক আছে? এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা স্যার একটা কোশ্চেন, স্যার আমার বাসায় ফিরতে দেরি হবে স্যার, ওটা আমরা কি এভাবে করতে পারি? আই হ্যাভ টু বি লেট টু রিটার্ন হোম, এভাবে বলতে পারি নাকি স্যার? না, তখন বাধ্যবাধকতা হয়ে যাবে। ও বাধ্যবাধকতা, আমার বাসায় ফিরতে দেরি হতে হবে, আচ্ছা ঠিক আছে? আমার চাবি আর একজনের কাছে, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা মোটামুটি এই জেতের অংশটা কি আমাদের কাছে ক্লিয়ার? জি স্যার, জেতের অংশ ক্লিয়ার, ঠিক আছে? আমরা ক্লাসটা আরো 10 থেকে 12 মিনিট আমরা যাব, আমাদের এই এক স্লাইডেই থাকবো, আমি আমার কথা ঠিক রাখবো, এই স্লাইডেই থাকবো। তো স্বাভাবিকভাবে যেটা বিষয়, কারণ আগে থেকে ক্লাসটা কম হবে, তো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? ছেড়ে দিলে আপনারা হারিয়ে যাবেন, বুঝছেন? তো স্বাভাবিকভাবে এইটা কি আমাদের ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? একদম লিটল বিট আপনাকে খেয়ে ফেলবো আমি আগামী দিন যদি আপনার প্র্যাকটিস ঠিকভাবে না হয়, ঠিক আছে? আর যাক, সুফিয়ান ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? এটা একটা এটা স্ক্রিনশট একটা না, স্ক্রিনশট আমরা পাচ্ছি না। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নেন তো। ইয়া শরীফুল, ডান। এটা কি আমাদের কাছে ক্লিয়ার? যেতে চলতে ফিরতে এই অংশটা আমাদের কাছে ডান হয়ে গেছে, তাই না? রুল তো সবার জন্য এক, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা চলে আসি এই অংশটাতে, যাওয়ার, খাওয়ার, চলার, ফেরার। আপনি বললেন আমার বাসায় ফিরতে, না আমার কোন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই। আমার কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, আমার সুযোগ আছে, আই হ্যাভ সুযোগ। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে নেই, আই হ্যাভ মানে আমার আছে, তাই না? আই হ্যাভ আমার আছে, আমার নাই না। I don't have. I don't have. আপনি যখন বলছেন, আমি বলি একটু, যেমন আপনি বলবেন আই হ্যাভ গন, আই হ্যাভ গন, যখন আপনার এটা নট হচ্ছে তখন আপনি কি বলছেন? আই হ্যাভ নট গন। আপনি বলতে পারছেন, কিন্তু এখানে যখন আপনি আই হ্যাভ আর আপনি বলছেন, তখন আসলে স্বাভাবিকভাবেই যেটা হয়, আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমরা সহজ করে দিই, আই হ্যাভ আ কোয়েশ্চেন। তো আপনি যখন বলছেন আই হ্যাভ আ কোয়েশ্চেন, তখন আসলে এখানে কোয়েশ্চেন, এখানে হ্যাভটাই মূল ভার্ব। আপনি অ্যামিজার যেগুলো অক্সিলারি শেপে থাকে, অ্যামিজার বা বি ভার্বগুলোর সাথে আপনি সরাসরি হয়তো অ্যামিজার ওয়াজ এর সাথে নট বসাতে পারেন, বাট এই ক্ষেত্রে যাবে না। এই ক্ষেত্রে হ্যাভটাই মূল ভার্ব। তো আই নো, যেমন আপনি বলেন আই ডোন্ট নো, আই হ্যাভটাকেও বলতে হবে আই ডোন্ট হ্যাভ। তাহলে আমার সময় আছে, আই হ্যাভ টাইম, আমার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার সুযোগ নাই, আই ডোন্ট হ্যাভ সুযোগ। আমার বোতল নাই, আই ডোন্ট হ্যাভ বোতল। আমার মার্কার নাই, আই ডোন্ট হ্যাভ মার্কার, রাইট? তাহলে আই ডোন্ট হ্যাভ, তাহলে আই ডোন্ট হ্যাভ কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন নাই। জি বলেন। আচ্ছা, আমার এভাবে করা যাবে না? আই হ্যাভ নো স্কোপ টু গো টু এনি প্রোগ্রাম। বুঝি না, আই হ্যাভ নো স্কোপ টু গো টু এনি প্রোগ্রাম। যেমন আপনি যেমন এটা বলতে পারেন আই ডু নট হ্যাভ এনি কোয়েশ্চেন, এটা না বলে আপনি এটাও তো বলতে পারেন আই হ্যাভ নো কোয়েশ্চেন। বলতে পারি না, দুই ভাবেই আমরা বলতে পারি। স্যার একটা যাই I have a car, আমার একটা গাড়ি আছে, তারপর যদি বলি I had a car, তারপর আবার যদি বলি I was a car, এখানে কোনটা ঠিক হয়? এটার মধ্যে দুটাই ঠিক হয়। আসলে যখন আপনি আই হ্যাড এ কার বলেন, তখন হচ্ছে যে আপনি ধরেন এটা আই হ্যাড এ কার না, আপনি যে বলেন আমার একটা গরু ছিল, আমরা বলি ধরেন আই হ্যাড আ কাউ, ঠিক আছে? আপনি যখন বলবেন আই হ্যাড আ কাউ আর আই ওয়াজ আ কাউ, দুটাই ঠিক, কিন্তু বাক্য গ্রামাটিক্যালি দুটাই ঠিক, কিন্তু মিনিং আলাদা হয়। যখন আপনি বলছেন আই হ্যাড এ কার, আই হ্যাড আ কাউ, তখন আমার একটা গরু ছিল। আর যখন আপনি বলবেন আই ওয়াজ আ কাউ, তখন আমি একটা গরু ছিলাম, এটা হবে। আপনি যেটা ভালো বোধ করবেন সেটাই বলতে পারেন। আই হ্যাড আ কাউ, আই ওয়াজ আ কাউ, বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট, বাট অর্থ ভিন্ন ভিন্ন। অনেকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতো আগে, আজ থেকে 30 বছর আগে, আমার বাবার একটা গরু ছিল, মাই ফাদার ওয়াজ আ কাউ, আর ইউ শিওর? 100% শিওর। বলেন মাই ফাদার ওয়াজ আ কাউ মানে আমার বাবার একটা গরু ছিল, কিন্তু আমার বাবা গরু ছিল, এটা হয়ে গেছে। অনেক ইন্টারভিউ বোর্ডে অনেকে মজা বলেছে যে আই থিংক ইউর ফাদার ওয়াজন্ট আ কাউ, অ্যাকচুয়ালি ইউ ওয়্যার আ কাউ। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে বলেছে, আসলে খুব সুন্দর, এটা মজা। আসলে দুটাই ঠিক আছে, কিন্তু অর্থ এখানে হেড ইউজ করব তো আমরা, তো আপনি ওয়াজও ইউজ করতে পারেন যদি মানে আপনি চাপ হয়ে যান। আচ্ছা চলে আসি। সো আই ডু নট হ্যাভ আ কোয়েশ্চেন,
আপনি বলতে আই ডু নট হ্যাভ আ কোয়েশ্চেন, আপনি বলতে আই হ্যাভ নো কোয়েশ্চেন, এটা বলতে পারেন। তার মানে একইভাবে আমি যখন বলবো যে আমার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই, আপনি বলতে পারেন আই ডু নট হ্যাভ, অথবা আই হ্যাভ নো স্কোপ। আই ডু নট হ্যাভ, আমার সুযোগ নেই, আই ডু নট হ্যাভ স্কোপ। স্কোপ মানে সুযোগ বা অপরচুনিটি, যাই বলে না কেন। আই ডু নট হ্যাভ স্কোপ। যাওয়ার, এই যাওয়ার ইংলিশটা কি হবে? যাওয়ার ইংলিশ হচ্ছে গো, কিন্তু এটা কি হবে? টু গো। অথবা যাওয়ার ইংলিশ আপনি এভাবে এখানে টেকনিক্যালি করতে পারেন, টু অ্যাটেন্ডও বলতে পারেন। এখানে যাওয়া বলতে আসলে অ্যাটেন্ড করা বোঝাচ্ছে, আপনি টু অ্যাটেন্ডও বলতে পারেন। অ্যাটেন্ড মানে উপস্থিত, ভাই দিন শেষে তো এটা যাওয়া, গেলে তো উপস্থিতি হয় দিন শেষে না। গেলে কি লুকায় থাকে কারের পিছনে বা গরুর পিছনে? এরকম তো কোনো কিছু না, তাই না? তাহলে কি হবে? I do not have scope to go party. Go to program. Party. Oh, sorry. আচ্ছা, I do not have a scope to go. দেখেন, গোর পরে ভার্বের মানে পরে আমরা বলেছিলাম যে এটা টু হবে, এটা হচ্ছে প্রিপোজিশন, কারণ গতি থাকলে আমরা বলেছি না I do not have a scope to go to কোনো any program বললে। আপনারা কি এখন বুঝতে পেরেছেন যে এটা যাওয়ার? একইভাবে আমি যদি বলি আমার আজকে রাতে বাসায় ফেরার কোনো সুযোগ নেই, I have no scope, অথবা I do not have any scope I don't have a scope to return home. আচ্ছা, তাহলে আমি যদি বলি আপনি বললেন যে আমার ইউএস ভিসা পাওয়ার কোনো চান্স নাই, তাহলে কি হবে? কি হবে? I have no chance, অথবা I do not have any chance. I don't have any chance to get power. তার মানে কি হবে? To get US visa. Right? বুঝতে পারছি কি যে যাওয়ার, চলার, ফেরার, খাওয়ার এগুলোর ক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি যদি বলেন স্যার তাহলে ডিনার করার পর আমি ঘুমাইলাম, ডিনার করার পর, এখন এটা করার, এইটা কি হবে? আরে ভাই ওটা তো ডিনার করার পর, ওটা আফটার টেকিং ডিনার, ওটা তো আফটারের ইউজ আছে। আমরা ইউজ করছি যে টু এর ইউজটা কখন হবে, ঠিক আছে? কোনো কিছুর পর, আগে, এগুলো হলে তো আবার সেইটা কাজ করবে, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে তার মানে আমাদের এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, ভাই এখানে স্কোপটা কোন পার্সিস্টিস? কে এটা? কে? তাফসীর দুষ্ট বালক। এটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে কথা বলে অনেকে পাগল করে ফেলতে চাই না, কেন? আমাদের লার্নাররা উৎসুক, তারা বলে পার্ট অফ স্পিচ, তখন এটাতে চলে যাবে। কারণ অনেকে কিন্তু আমাকে নানান ভাবে সিগন্যাল দিচ্ছে, হাই তুলতেছে, এরকম কেউ করে না এখন পর্যন্ত, কিন্তু হাই তুলতেছে নানান ভাবে, একটা এরকম দেখাচ্ছে যে পারতেছি না, আর সাথী মনে ঘুমায় গেছে, ক্লাসে মনে হয় নাই। তো যাই হোক, স্বাভাবিকভাবে যেটা হবে যে আমরা মানে একটু এটা পরে আসি, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আই ডু নট হ্যাভ স্কোপ টু গো এনি প্রোগ্রাম। এই পর্যন্ত আমাদের কাছে হয়ে গেল। এখানে একটা স্ক্রিনশট দিয়া রাখবেন, একটু থামেন তো, এখানে দেখি তো একটা স্কোপ, একটু থামেন, আগে নিয়ে না। আমি যদি বলি কোনো কিছু যাওয়ার উদ্দেশ্যে, ধরেন আমি বললাম যে I play only, আমি শুধু খেলি ম্যাচ জেতার জন্য, অথবা ম্যাচ জয়ের উদ্দেশ্যে আমি খেলি। ম্যাচ জয়ের উদ্দেশ্যে আমি খেলি, অথবা আমি খেলি ম্যাচ জয়ের জন্য। যেটাই বলি না কেন, এটা কি হবে? উদ্দেশ্য বুঝাচ্ছে না? যে কোনো সময় উদ্দেশ্য বুঝালে ট্রু হবে, উদ্দেশ্য বুঝালে ট্রু হবে। I play only to win ম্যাচ। স্যার এখানে তো জন্য আছে, জন্য ফর ইউজ করব আমরা। হ্যাঁ, আপনি ফর বললে তো ফর উইনিং দিতে পারেন, ফর উইনিং তো আপনি দিতে পারেন, আমরা এটা নিয়ে কথা বলছি না। কিন্তু আপনি যদি টু ইউজ করতে চান তাহলে কি দেখতে হবে? আপনাকে কি খুঁজে পেতে হবে? আপনি ফর দিয়ে করতে পারেন, উইথ আ ভিউ দিয়ে করতে পারেন, ইন অর্ডার দিয়ে করতে পারেন, নো প্রবলেম। বাট আমরা বলছি, দেখেন প্রথমে হচ্ছে আমরা ইন জেনারেল বলেছি আপনাদেরকে কি কি হবে, কিন্তু কখন কোনটা হবে ওইটার অনুযায়ী স্ট্রাকচারে ফেলে দিচ্ছি না এখন। তো এখন আমরা শিখছি হচ্ছে আসলে টু দিয়ে কিভাবে আমাদের হবে, ঠিক আছে? এই আর কি, আপনার ফর দিয়ে ওটা জায়েজ আছে, ওটা আমরা নিচ্ছি না আপনাদের কাছ থেকে গেলে। হ্যাঁ স্যার, ফর দিলে ওখানে কি উইনিং দ্য ম্যাচ হতো? জি হ্যাঁ। আপনার সাথে আজকে বাচ্চাটা আছে মিঠুন? না স্যার, ঘুমায় গেছে। ঠিক আছে,
তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা এটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর যাওয়া পাওয়া এগুলো যেটা আছে এটা নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, কারণ এখানে একটা জিরান্ডের কানেকশন আছে, এখানে আজকে নিয়ে আসলে একটু বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন, এরপর আর কোনো কিছুই লেখা হবে না, এটা মিশানো হবে না বা মুছা হবে না, মনে মনে সবাই শুকরিয়া করে ফেলেন। হ্যাঁ আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন না মৌলি। স্যার I don't wanna go or I don't wanna reply to you. স্যার wanna কি wanna ওয়ার্ডটা কি স্যার আমরা লেখার ক্ষেত্রে ইউজ করতে পারি? একদম ইম্পসিবল, একদম ইম্পসিবল। এটা হচ্ছে একটা স্পিকিং এর ক্ষেত্রে, রাইট স্যার? হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে যেমন আপনি যদি বলেন, ধরেন আমরা বন্ধুদেরকে বলি, তুই যদি আমার কথা এবার না শুনিস তোর খবর আছে, কিন্তু খাতায় যখন লিখতে যাই, তুই যদি এবার আমার কথা না শুনিস তোর যথেষ্ট শাস্তি আছে, খবর আছে। কিন্তু কেন মোবাইলে যখন আমরা ওয়ানা লিখি তখন তো এটা মানে ঠিক আছে, মোবাইলে ঠিক আসা এটা হচ্ছে ইউজ। আপনার মোবাইলে যখন আপনি ইউজ করছেন, মাইক্রোসফট ওয়ার্ডে যখন ইউজ করছেন, তখন এটা হচ্ছে আমেরিকান, মাইক্রোসফট হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। তো আমেরিকান কোম্পানি তাদের যত কলোকেশন বলেন, তাদের যত রিজিওনাল টোন বলেন, তাদের যত বিষয়গুলো ডায়ালেক্টের যে বিষয়গুলো আছে সবকিছুই তারা অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু আপনি দেখেন COLOUR কালার, এটা ব্রিটিশ স্পেলিং, দেখবেন যে ওরা এটাকে ভুল দিয়ে রাখবে। তো এটা তো আসলে ভুল না, কিন্তু ওরা ওদের ল্যাঙ্গুয়েজের বাইরে, কারণ ওটা যারা তৈরি করেছে তারা তো আর আমেরিকানদের, মানে তারা আমেরিকানদের মধ্যে সীমাবদ্ধ। যে তৈরি করেছে, ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস যে দিয়েছে, সে আসলে মূলত সবকিছু আমেরিকান, এই জন্য সে আমেরিকান স্টাইলে গেছে, বুঝতে পারছি? তো যার ফলে হচ্ছে যে আপনার ওখানে গুগলে উঠলেই ঠিক ব্যাপারটা তা না। ওয়ানা গনা এগুলো হচ্ছে ইনফর্মাল প্রসেস, এগুলো কোনো ফর্মাল অ্যাপ্রোচ না। আপনি গনা বলতে পারেন, মানে গোয়িং টু কে গনা বলে, গনাটা শুধু মানে বলার ক্ষেত্রে, মানে রাইটিং এর ক্ষেত্রে মানে ঠিক না, এটা কোনোটাই ঠিক না। এগুলো হচ্ছে ইনফর্মাল। যেমন আমরা বলি ডু নো আসলে ডোন্ট নো, রাইট? এটা অনেক কিছু শর্ট হতে পারে, এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে ইনফর্মাল, রাইট? ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি স্ক্রিনশট তো শরীফুল ডান, তাই না? তো আমাদের যেটা কাজ হবে, আপনারা একটু ছোট্ট করে একটা জিনিস নিয়ে নেবেন, সেটা হচ্ছে একটু পড়াশোনা। আমাদের যেহেতু রোববারে ক্লাস আছে, অনেকদিন দেরি। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু যেটা করবেন, পেজ নাম্বার 73 আর 74, সোমাননাথ কই? স্যার আছি। সোমাননাথ একটু সুন্দরভাবে ছবি দিয়ে, দূরে থেকে দিয়েন না, কাছে থেকে দিয়েন। জি স্যার। দূরত্ব যতই হোক কাছেই থাকুন, গ্রামে থাকুন। আচ্ছা শোনেন, ব্যাপার হলো যে আমরা যেটা করবো সেটা হচ্ছে 73 আর 74 পৃষ্ঠা, এই দুটার ছবিটা, মানে যে বক্স দুটো আছে, কারণ আমাদের ওসমান গনি আছে, ওসমান গনির জন্য এটা উপকার হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই দুটো ছবি দেবেন, আপনারা ওই বক্স গুলোকে মিলাবেন, ওখানে পড়ে দেখবেন, দেখলেই বুঝবেন, ট্রাস্ট রাখেন, দেখলেই বুঝবেন। আপনারা এটাকে দেখলেন, 73 আর 74 দেখলেন, দেখার পর আপনাদের কাছে মনে হলো আচ্ছা কি বুঝলাম, আর গতদিনের ক্লাস আর আছে, আর এইটা পড়ে আমি কি বুঝলাম। তা আপনারা জাস্ট একটা নিজেদের ব্রেনকে একটা জাস্ট প্রেসারে ফেলার জন্য বা একটু দেখার জন্য আপনারা যেটা করবেন, 74 পেজে যে দেখবেন যে কিছু বাংলা থেকে ইংলিশ করতে দিয়েছে। আচ্ছা হ্যাঁ 74 জি স্যার। হ্যাঁ, 73 আর 74 এর প্রথম দুইটা বক্স, মানে প্রথমে কিছু বক্স আছে, মানে যে 6টা বক্স, আর টোটাল হচ্ছে 74 এ গেলে আপনার মনে করেন 3টা বক্স। এই 9টা বক্স আপনারা দেখলেন, দেখার পরেই ক্লাস প্র্যাকটিস 2 তে যে আপনারা দেখলেন যে আসলে ব্যাপারটা কি। ক্লাস প্র্যাকটিস 2 তে যে দেখলেন যে আসলে আমি পারি কিনা কিছু, যদি কিছু পারি পারলাম, না পারলে আগামী দিনে আমি আছি, বুঝতে পারছি? ঠিক আছে, তা আপনারা একটু ট্রাই করবেন, ব্রেনকে একটু ইয়ে দেবেন। আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা এইটা শেষ হওয়ার পরে আর পার্টিসিপল জিরান হয়ে যাওয়ার পরে ঈদের আগেই আমাদের কমফোর্ট জোন চলে আসবে, রাইট? স্যার ইনফিনিটি নিয়ে কোনো লাইভ ক্লাস আছে আপনার? নিয়েছিলাম তো অনেক আগে, খুঁজে পাওয়া তো মুশকিল, কেউ দায়িত্ব নিয়ে খুঁজে দেখবেন। যে বোর্ড তো পিছনে একটু একটু যে লাইভ, আপনারা সাইফুলসের পেজে গিয়ে ভিডিওসে যাবেন। আচ্ছা, ভিডিওসে গিয়ে আপনারা যেটা করবেন, অন্য আরেকজনের প্রবলেম, ভিডিওসে গিয়ে আপনারা যেটা চেক করবেন, মানে এটা কি ক্লাসের কি সিগন্যাল দিচ্ছে নাকি শেষ? আচ্ছা, ভিডিওসে আপনারা ভিডিওসে গিয়ে যেটা করবেন, ওই যে লাইভের অপশন, সাইফুলসের পেজে গিয়ে লাইভটাতে ক্লিক করবেন। হ্যাঁ,
সাইটুসের পেজে গিয়ে লাইভে গেলে যে কোনো একজন দায়িত্ব নিতে পারেন, মৌলি নিতে পারেন বা অন্য যে কেউ নিতে পারেন বা শরীফুল নিতে পারেন বা যার আগ্রহ আছে যেই করবেন। সব গায়ে জারিয়া, আমরা তার জন্য প্রচুর দোয়া করব। আপনারা একে একে খালি স্কিপ করে করে যাবেন, বোর্ডের আমার পিছনের অংশটা দেখা যায়, আপনি দেখবেন আমি কি লিখেছি। ওখানে দেখবেন যে যদি এইরকম ইনফিনিটিভ জাতীয় কোনো কিছু, মানে আমি অবশ্যই নিয়েছি কিছু, কিন্তু আসলে কবে নিয়েছি আমার মনে নেই। হ্যাঁ, আর তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনারা একটু আস্তে আস্তে দেখে যাবেন, যদি কেউ খুঁজে পান গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? যে দেবেন তার জন্য আগামী দিন পুরস্কারের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? এই একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন না হীরক। হীরক রাজার প্রশ্নটাই আমাদের শেষ প্রশ্ন। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা আছে স্যার, আপনারটা ইনবক্স করবেন, আমি পার্সোনালি উত্তর দেব। আচ্ছা জি বলেন। যাওয়ার এখন মানে অফের ফিলিংটা আসতেছে, তো এর থাকলে তো আবার স্যার অফ ইউজ হয়, তো এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এটা হচ্ছে ভার্বের বিষয়, কিন্তু সরকারের, সরকার তো কোনো ভার্ব না, দেশের, দেশ তো কোনো ভার্ব না। অফের যে আপনার ফিলিংটা আছে এটা হচ্ছে ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের, আর ওটা হচ্ছে ভার্ব বা অন্য কিছু, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমাধান হয়ে গেছে মোটামুটি। তাহলে আজকের মতো আমরা শেষ করি। আমারটা স্যার কি নিরিল স্যার, ওই এই লাস্টে যেটা লিখেন ভার্বের সাথে আ বা ও, ওটা বুঝলাম যাওয়ার, কিন্তু আর বাটা তো বুঝলাম না। ব্যাপার হলো যে শুনেন, ব্যাপার হলো যে যাওয়া আ সাউন্ড হচ্ছে একটা, যাওয়া আ সাউন্ড হচ্ছে না, আপনার মুখটা হা হচ্ছে না, আপনি মুখ বন্ধ করতে বলতে পারছেন না, যাওয়া আ সাউন্ড হচ্ছে লাস্টে। খাওয়া, দেওয়া, ক্লাস শেষ করা, গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এই ক্লাস শেষ করা এটা যখন হচ্ছে তখন কি হচ্ছে, প্রশ্নের উত্তর দেওয়া, লাস্টে আ সাউন্ড হচ্ছে। বা ক্লাসটা ইংলিশটা ভালোভাবে শেখানো, জানানো, হোমওয়ার্ক করানো, প্রশ্নের উত্তর দেওয়ানো, ছুটি আদায় করানো, এই যে লাস্টে ও সাউন্ড হচ্ছে। এখন বুঝতে পারছি? বুঝছি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। তাহলে চলেন এই মুহূর্তে আমরা শেষ করে ফেলবো। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে আগামী দিন 9টা পর্যন্ত।